আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তানায়ে পাক দরবারে মুশাবিয়ার প্রিয় আশেক তালেব ভক্ত মুরিদান, সিনিয়র ভাই এবং সমবয়সী রুহি ভাই ও বোনেরা, আজকে এক বিশেষ জরুরি বার্তা নিয়ে আপনাদের সামনে আমি পুনরায় আবার লাইভে হাজির হয়েছি। আপনারা অবগত আছেন যে বিগত 15/7/25 ইংরেজি তারিখের পর থেকে দরবার আস্তানায়ে পাক দরবারে মুশাবিয়ার যে দীর্ঘদিন যাবৎ বেলায়েতি তায়াল্লুকীয় রোশনিয়াজ এন্তেজামের বিষয় নিয়ে পাক দরবারে মুশাবিয়ার যিনি প্রতিষ্ঠাতা হুজুরে আজমের 2 জিসমানি নসলে আওলাদদের মধ্যে উত্তরবাড়ি দরবারে পাকের যে লিল্লায়তের যে প্রতিষ্ঠান রুহি দরবার, সেই দরবারকে ওনারা উত্তর বাড়ি এবং দক্ষিণ বাড়িতে বিভক্ত করে আশেক তালেব ভক্ত মুরিদানের যে দরবার, আল্লাহ আল্লাহ রসুলের যে দরবার, সেই লিল্লায়তের প্রতিষ্ঠানকে ওনারা পৈতৃক সম্পত্তির মতো বিবেচনা করে নিজেদের আজ্ঞাবহ এবং খেয়াল খুশি মতো পরিচালনা করতে গিয়ে তাদের দুজনের অনুসারীদের দ্বন্দ্ব এবং আশেক তালেব ভক্ত মুরিদানের যে চাওয়া, ওনারা এখানে দরবারের যে আইন, যে সলিকা বাইলস আছে, সে বাইলস মোতাবেক পরিচালিত হতে চাওয়ার, ওরস নিয়াজগুলো এন্তেজাম করার বা খেদমত আঞ্জামে নিজেদেরকে শরিক শামিল করার যে পন্থা, খাতেমুল বেলায়েত উজমার তরিকামূলক পদ্ধতি হিসেবে যে সলিকায়ে মুসাবিয়া আমাদেরকে বাবাজান হুজুরে আজম দিয়েছেন এবং ওরস নিয়াজ এন্তেজামের জন্য যে এন্তেজামিয়া কমিটির বাইলস দিয়েছেন এবং তবলিগমূল প্রচারের জন্য এরশাদুত তবলিগ কমিটির বাইলস দিয়েছেন এবং আরেকটি সংগঠন জমিয়তুল উলামায়ে মুশাবিয়া বাবাজান হুজুরে আজম আমাদের জন্য রেখেছেন, বিধান রেখেছেন এবং সেই মোতাবেক আমাদের খেদমত আঞ্জাম এবং তরিকামূলক সলিকার যে আবাদতসমূহ সেগুলো যাতে আমরা পরিচালনা করতে পারি, সেজন্য বিধিবিধানগুলো উনি সুনিপুণভাবে আকারে লিখেছেন বা আমাদের জন্য প্রণয়ন করে রেখেছেন। এখন বিষয় আসছে, আজকে যে বিষয় নিয়ে পুনরায় আপনাদের সামনে হাজির হতে হলো, সেই বিষয়টি হলো বিগত 6 আশ্বিন কে কেন্দ্র করে আমি ইতিপূর্বে বেশ কয়েকটি লাইভে এসেছিলাম এবং আমি আলোচনার সংক্ষিপ্ততার জন্য ওই বিষয়গুলোর পুনরাবৃত্তি না করে আমি যথাসম্ভব চেষ্টা করব আজকের মেসেজটি হলো, আজকে আপনারা হয়তো দরবারি ভাই বোনেরা, আপনারা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সংযুক্ত আছেন, আপনারা জেনে থাকবেন আজকে 10/10/2025 ইংরেজি তারিখ চট্টগ্রামের দৈনিক পূর্বকোণ পত্রিকায় 7 নম্বর পাতায় একটি সতর্কীকরণ একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমি সেই বিজ্ঞপ্তি দিয়েই শুরু করি। বিজ্ঞপ্তিটি হেডিংটা ছিল এমন: মনোনয়ন পরিষদ ও জমিয়তুল উসাকে মুশাবিয়ার পক্ষে আস্তানায়ে পাক দরবারে মুশাবিয়া হাটহাজারী চট্টগ্রামের রেকর্ডেড ওরস শরীফ ও নিয়াজ এন্তেজামার্থে দরবারের সলিকা ও বাইল পরিপন্থী অবৈধ কমিটি গঠন এবং দরবারের পরিচালনা সংক্রান্তে সতর্কীকরণ বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিটা ছিল এই। আপনারা যারা আজকের পত্রিকা নিয়েছেন আপনারা তো দেখেছেনই, আর যারা ইতিমধ্যে সংগ্রহ করেননি আপনারা একটি কপি সংগ্রহ করে রাখবেন। এই সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচারের বিষয়টি কেন আসলো বা এই সতর্কীকরণ বিজ্ঞপ্তি কেন প্রচার করা হলো বা কার পক্ষ থেকে প্রচার করা হয়েছে, এটার হেডিংয়েই উল্লেখ আছে মনোনয়ন পরিষদ ও জমিয়তুল উসাকে মুশাবিয়ার পক্ষে।
পাক দরবারে মুসাবিয়ার যে রেকর্ডেড ওরস শরীফ এবং নিয়াজ সমূহ রয়েছে সেগুলো এন্তেজাম করার যে প্রতিষ্ঠাতা কর্তৃক প্রণীত যে বিধিবিধান বাইলস এবং সলিকা রয়েছে সেগুলোকে পাশ কাটিয়ে সেগুলোকে লঙ্ঘন করে ওনারা অবৈধ এবং খামখেয়ালি পন্থায় ওনারা নিজেদের মতো করেই পরিচালনা করতে চাওয়ার কারণেই মনোনয়ন পরিষদের পক্ষ থেকে এবং জমিতুল সাকিব মুসাবিয়ার পক্ষ থেকে এই সতর্কীকরণ বিজ্ঞপ্তিটি প্রচার এবং প্রকাশ করা হয়েছে। তো এই এই বিষয়টি এই সতর্কীকরণ বিজ্ঞপ্তির সহিত সাম্প্রতিক একটি বিষয় জড়িত, সেটি হচ্ছে আস্তানায়ে পাক দরবারে মুসাবিয়ার এন্তেজামিয়া কমিটি আস্তানায়ে পাক দরবারে মুসাবিয়া পক্ষে গোলাম হোসেন কথিত সেক্রেটারি নামীয় একজনের সিগনেচারে দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায় সারা বাংলাদেশের বিভিন্ন মুরিদামদের নিকট গোলাম হোসেনের স্বাক্ষরিত একটি চিঠি বিভিন্ন জায়গায় প্রদান করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে আগামী 27শে আশ্বিন 1432 বাংলা 12ই অক্টোবর 2025 অর্থাৎ আগামী রবিবার এন্তেজামিয়া কমিটি ও এরশাদুত তবলিগ কমিটি বিষয়ক আলাপ আলোচনার জন্য বর্তমান এন্তেজামিয়া কমিটির সদস্য হিসেবে আমার কাছে যে চিঠিটি হাতে রয়েছে বর্তমান এন্তেজামিয়া কমিটির একজন সদস্য বা সেক্রেটারি হিসেবে উপস্থিত থাকার জন্য ওনারা অনুরোধ করেছেন এবং এই চিঠিতে আরও উল্লেখ করেছেন এই কার্যক্রম ওনাদের কথিত মতে 27শে আশ্বিন অর্থাৎ রবিবার শাহী শ্যামা পরবর্তী আরম্ভ হইবে। আচ্ছা, এই চিঠিটি এরকম একটা চিঠি আমার হাতে আছে এবং চিঠি যে পোস্ট করেছে এই যে সেই পোস্টাল খামও আমার কাছে রয়েছে। এখন এই বিষয়টি সহ এবং 6 আশ্বিন কেন্দ্রিক যেই বিষয়গুলোর অবতারণা হয়েছিল আপনারা নিশ্চয়ই অবগত আছেন সমস্ত ব্যাপারে। মনোনয়ন পরিষদ এবং জমিতুল সাকিব মুসাবিয়ার পক্ষে দরবারের দীর্ঘদিনের যে একটা ওরস নিয়াজ এন্তেজাম সহ আমাদের যে তরিকায় রহমানিয়াতুল ভান্ডারিয়া তায়াল্লুকে সিলসিলায়ে আল কাদেরিয়া তরিকা, এই তরিকার সলিকায়ে মুসাবিয়া রহমানিয়াত আল ভান্ডারিয়া এলাহিয়া আহাদিয়া হুইয়াহু মতে আমাদেরকে যে কিছু রুহি আধ্যাত্মিক দিবসকে আমরা ওরস শরীফ এবং নিয়াজ হিসেবে আমরা উদযাপন করে থাকি, সেটি 2015 সালের পরবর্তী থেকে অদ্যাবধি কিন্তু সেগুলোর আয়োজন এন্তেজাম এক প্রকার বন্ধ রয়েছে। দরবারি সিলসিলা মোতাবেক সেগুলো আয়োজন করা যাচ্ছে না। এটার প্রেক্ষাপট আপনারা জানেন, যার কারণে আমি বিষয় লম্বা করব না। আমরা 6 আশ্বিনের আগেই 12 রবিউল আউয়ালের ওরস শরীফও আমরা গিয়েছিলাম দরবারে গিয়ে, যাদের কারণে দক্ষিণ বাড়ি এবং উত্তর বাড়ি হিসেবে দরবারকে যারা বিভক্ত করে রেখেছেন আমরা গিয়েছিলাম। আমরা মুরিদানদেরকে সারা বাংলাদেশের আশেক তালে ভক্ত মুরিদানদেরকে একটা জমি উদ্বুদ্ধ না করে, একটা জটলা না পাকিয়ে, প্রশাসনিক যে শৃঙ্খলা সেটা ভঙ্গ না করে সকলের পক্ষ থেকে কিন্তু আমি গিয়েছিলাম এবং গিয়ে দরবারে যে কমিটির মাধ্যমে দরবার পরিচালিত হয় বলে তারা যে সারা বাংলাদেশে একটা কথা প্রচলন রেখেছেন বা ওনারা নিজেরাও সেই তবলিগটা করেন। তো ওনাদের কাছে গিয়েছিলাম কিন্তু 12 রবিউল আউয়ালের ওরস শরীফের সময়, যে বলেছি যে এই দরবারের মনোনয়ন পরিষদ দরবারে এসে বৈঠক করতে চাই, দরবার পরিচালনা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে দরবারের মিটিং ঘরের মধ্যে আলাপ আলোচনা করবে, মনোনয়ন পরিষদ সদস্যরা আসবেন এবং জমিতুল সাকিব মুসাবিয়ার সদস্যরাও থাকবেন। মিটিং পরবর্তীতে জমিতুল সাকিব মুসাবিয়ার সদস্যদের নিয়ে মনোনয়ন পরিষদ সদস্যবৃন্দ বসবেন এবং কিভাবে শান্তিপূর্ণ এবং সলিকা মোতাবেক দরবারের সমস্ত দিবসগুলো উদযাপন করা যায়, সেটি সর্বসাধারণের জন্য কীভাবে উন্মুক্ত করা যায় সেই বিষয়ে ওনারা বৈঠক করবেন। বিদায় আমি ওনাদেরকে বলেছি পাক দরবারে উপস্থিত হয়ে হুজুরা শরীফের মাঠে কিন্তু ওনাদেরকে যে বাত্তিগড়ের মুশারফ, যে মালেক মাজি, রফিকুল ইসলাম বাচ্চু, খুরশেদ সহ অন্যান্য আরও যারা ছিলেন,
তাদেরকে কিন্তু প্রত্যেককে ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগতভাবে কিন্তু সকলকে একত্রিত করে বলেছি যে আমি সবার পক্ষ থেকে এসেছি, আপনারা এই যে দরবারের বিষয়গুলো আমি সবার পক্ষ থেকে জমিতুল শাকের মুসাফির মুরিদান এবং মনোনয়ন পরিষদ সদস্য সকলের পক্ষ থেকে জানতে এসেছি যে ওনারা দরবারে মিলিত হবেন, সবাই মিটিংয়ে আসবেন, সিদ্ধান্ত নেবেন এবং তদারকে আপনাদের সহযোগিতার বিষয়টি একান্তই কাম্য। তো তৎ বিষয়ে ওনারা বলেছেন যে দরবারে যে কমিটি আছে, অর্থাৎ ওনাদের কথিত মতো ইন্তজামিয়া কমিটি, সেই কমিটির সেক্রেটারি গোলাম হোসেন সাহেব নাই বা আরও দুই একজন নাই, ওনারা বসতে পারছেন না। মালেক মাঝি আমাকে বলেছে যে পরবর্তীতে ওনারা বসবেন, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে ওনারা তো আর খবরাখবর দেন না, যোগাযোগ রাখেন না। পরবর্তীতে দরবারের যিনি জিসমানি নসলে আওলাদ হিসেবে যিনি আছেন, বুবু, যিনিকে আমরা মেজো বুবু হিসেবে বলি, মেজো বুবুকে আমি ফোন করেছি। উনি কিন্তু আমাকে বলেছে যে মনোনয়ন পরিষদ দরবার পরিচালনা করবে, সবই মানলাম এবং সেই লক্ষ্যে বাবাজানপু কর্তৃক লিখিত সলিকাও রয়েছে, সেখানে মনোনয়ন পরিষদের যে চ্যাপ্টার রয়েছে সেখানেই যে বিধি বিধানগুলো দরবার পরিচালনা সংক্রান্ত, সেখানে বিন্দুমাত্র কোথাও কোনো দাড়ি কমারও হেরফের নাই, অর্থাৎ এটা অ্যাবসোলিউট। দরবার পরিচালনার যে মনোনয়ন পরিষদ সেটা লিখিত আইন এবং পরিষদ এটা অ্যাবসোলিউটলি, এটা রাইটলি আছে। কিন্তু উনি যেটা বলতে চেয়েছেন যে মনোনয়ন পরিষদের মিটিং হওয়ার বিষয়টি উনি পরবর্তীতে জানাবেন। পরে দেখা গেল কি, উনি একদিন ফোন করে যেটা জানালেন সেটা হচ্ছে যে মনোনয়ন পরিষদের মিটিং 6 আশ্বিনের পরে কিংবা 18 ফাল্গুনের আগে সম্ভব করা হচ্ছে না, ওনার পারিবারিক কিছু ঝামেলা আছে, যার কারণে এই বৈঠক হচ্ছে না এবং হবে না। তো এই বিশেষ পরিস্থিতিতে ওনাকে কিন্তু জিজ্ঞেস করা হয়েছে মনোনয়ন পরিষদ দরবার পরিচালনা সংক্রান্ত বিষয় নিয়ে বসবে, সেই বৈঠকের সাথে তো ওনার পারিবারিক কোনো সমস্যার কোনো ধরনের সংযোগ থাকার তো কথা না। তো কিন্তু তারপরেও কিন্তু আমরা বিভিন্ন দফে বিভিন্নভাবে এই যে বাত্তিগরের মোশাররফ সহ যারা দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আছে বলে ওনারা দাবি করেন, হ্যাঁ, তাদের প্রত্যেকের সাথে আলাপ আলোচনা হয়েছে। ওনারা কিন্তু একে একে এই বৈঠক, পরিষদের যে বৈঠক আমরা চেয়েছি দরবারে পাকের মধ্যে বসার জন্য, ওনারা কিন্তু বিভিন্ন কলা কৌশলে সেটাকে বিলম্বিত করেছেন এবং এক প্রকার ওনারা বলতে চেয়েছেন সেই বৈঠক এখন হচ্ছে না, হবে না, ওনাদের মর্জি এবং সময় মতোই হবে, তার আগে হবে না। তাহলে ওনারা কারা? ওনাদের বলতে আমি যেটা দেখে এসেছি, ওনারা বলতে দেখে এসেছি সেখানে মেজবু শেখ মুসাম্মদ হামিদুল সিদ্দিকী আছেন, ওনার ছেলে সালে গনি আছে, সালে নূর আছে, সেখানে আছে ওনাদের প্রধান যিনি অর্থ সংগ্রাহক, ফতুহাতের অর্থ সংগ্রাহক আব্দুল মালেক প্রকাশ, যিনি মালেক মাঝি, ওনাদের বুদ্ধি পরামর্শদাতা থেকে শুরু করে সব কিছু ব্যাপারগুলো যিনার মাধ্যমে বার্তাগুলো আদান প্রদান করেন সেই বাত্তিগরের মোশাররফ ভাই আছেন, রফিকুল ইসলাম বাচ্চু ভাই, তারপরে আছেন আক্তার সাহেব আছেন, যদি উনি সাম্প্রতিক সংযুক্ত হয়েছেন, ওনাকে ইতিপূর্বে কিন্তু দরবারের বিষয়ে ওভাবে যদিও দেখা যায়নি, কিন্তু সাম্প্রতিক এই বিগত মাস তিনেক যাবৎ ওনাকেও দেখা যাচ্ছে। তারপর আছে খুরশেদ, আছে ড্রাইভার দীপু, তারপর আরও অন্যান্যরা ওনারা যারা আছেন আপনারা সবার সম্পর্কে ওয়াকিবহাল এবং অবগত আছেন। তো ওনারাই মূলত কমিটি বলি বা দরবার সংক্রান্ত বিষয়ের সিদ্ধান্তের কথা বলি, কিন্তু ঘুরে ফিরে কিন্তু ওনারা এই যে মুক্তিযোদ্ধা মাহবুব নামে একজন যিনি আছেন এবং আছেন ইউসুফ সাহেব আছেন গোলাম হোসেন সাহেব আছেন, তো এই যে ওনাদের যে একটা সিন্ডিকেট, ওনারাই কিন্তু কমিটি হিসেবে প্রচারিত এবং প্রকাশিত সারা বাংলাদেশে, হ্যাঁ, এবং ওনারাই কিন্তু হর্তাকর্তা সব কিছু, দক্ষিণ বাড়ি কেন্দ্রিক যে অংশটি রয়েছে এবং দরবার পক্ষ থেকে যেটা মেসেজ আমাদের কাছে পৌঁছে। তো ওনাদের কাছে আমরা বারবার যাওয়ার পরে যেহেতু এটা আমরা এক প্রকার ওনারা প্রত্যাখ্যান করেছেন, এখন হবে না, হচ্ছে না, তো আমরা 6 আশ্বিনের আগে লিখিত অভিযোগ দিয়েছি প্রশাসনিক বিভিন্ন দপ্তরে। আমরা সেই লিখিত অভিযোগের মধ্যে বলেছিলাম যে দরবারে মুসাবিয়ার যে প্রতিষ্ঠাতা কর্তৃক প্রণীত গঠনতন্ত্র অর্থাৎ আদাবে সলিকা এবং বাইল মোতাবেক দরবার পরিচালনার বিধিবদ্ধ কমিটি হচ্ছে মনোনয়ন পরিষদ।
সেই মনোনয়ন পরিষদের লিখিত রেজুলেশনে অনুমোদন ব্যতিরেকে তথাকথিত পার্শ্বে লিখিত কোনো অবৈধ ব্যক্তি, যিনাদের নাম আমি উচ্চারণ করলাম, স্বার্থান্বেষী ব্যক্তিমহলের ছত্রছায়ায় অবৈধ কোনো এন্তেজামিয়া কমিটিকে দরবারে মুসাফির ওরস শরীফ উদযাপনের অনুমতি না দেওয়া প্রসঙ্গে আমরা একটা আবেদন করেছিলাম। অর্থাৎ দরবারটি বা অজানের যে লিখিত আইন, সে আইন অনুযায়ী মনোনয়ন পরিষদ মাধ্যমেই পরিচালিত হবে এবং সেই মনোনয়ন পরিষদের সভাপতি বা সর্বাধিনায়ক যিনি, উনি হচ্ছেন বেলায়েতি রহস্য খোদ। তাহলে বেলায়েতি রহস্যের সভাপতিত্বে মনোনয়ন পরিষদ দরবার পরিচালনার সর্বোচ্চ পরিষদ এবং এই মনোনয়ন পরিষদ দরবারের গঠনমূলক থেকে শুরু করে তবলিগে হেদায়ত, বেলায়েতি তাল্লুকি, ইবাদতের কাজের বিধি ব্যবস্থা সম্প্রসারণ, অন্যান্য যে কোনো কাজের ব্যাপারে আলোচনায় সিদ্ধান্ত গ্রহণ উদ্দেশ্যে কিন্তু মনোনয়ন পরিষদ গঠিত হয় এবং এই মনোনয়ন পরিষদ যে আলোচনায় সিদ্ধান্ত গ্রহণ করবেন, আমরা কিন্তু সেই প্রস্তুতি নিয়ে দরবারের যে এই যে মিডিয়াতে আসা, মিডিয়াতে দরবারের বিষয়গুলো নিয়ে উপস্থাপন করা, আমরা পারতপক্ষে আমরা চেয়েছিলাম এটাকে এড়িয়ে যাওয়ার জন্য। আমরা চেয়েছিলাম আমাদের দরবারের বিষয়গুলো আমাদের দরবারের অভ্যন্তরীণ বিষয় এবং এই বিষয়গুলোর সাথে দরবারের শান, মান, ইজ্জত, হুরমত এগুলো জড়িত এবং সর্বোচ্চটুকু আমরা ত্যাগ এবং ধৈর্য সহকারে আমরা চেয়েছি যে সেটি দরবারের মধ্যেই আমাদের মধ্যেই সমাধানটা হোক। কিন্তু যেহেতু দীর্ঘ ৪৭ বছরে যেটি সম্ভব হয়নি, সেটি যে রাতারাতি সম্ভব হবে সেরকমও কোনো মানে আমাদের ওরকমও কোনো মানে আশা রাখতে পারছিলাম না। তো পরিশেষে যেটা দেখা গেল, আলটিমেটলি কিন্তু আমরা প্রত্যাখ্যিত হয়েছি ওনাদের মাধ্যমে, ওনাদের অসহযোগিতার কারণে। তো সেই কারণে ৬ আশ্বিনের পূর্বেই কিন্তু আমরা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কিন্তু লিখিত অভিযোগ দিয়েছি। শেখ মোসাম্মদ হামিদুন্নেছা সিদ্দিকা মেজবাবু এই নেতৃত্বে, অর্থাৎ ওনার অধীনে থেকে যেই 10 থেকে 12 জন লোক, যিনারা এই দরবারের সমস্ত যে বিধিবিধানকে ভুলুণ্ঠিত করে, হ্যাঁ, এই যে আধিপত্য, অর্থাৎ আমি যদি বলতে যাই যে মেজবাবু যেভাবে চাচ্ছেন, হ্যাঁ, শেখ হামিদুন্নেছা সিদ্দিকা যেভাবে চাচ্ছেন সেভাবেই করে ওনারা তার আজ্ঞাবহ হয়েই কিন্তু সব কাজ করছেন। তাহলে দরবার যেই বিধিবিধানের উপর প্রতিষ্ঠিত, যেই আদাবে সলিকা, বাইলস থেকে শুরু করে ওজিফা কালাম থেকে শুরু করে, অর্থাৎ যেই সিলসিলা মোতাবেক আমরা দরবারের এবাদত এবং খেদমত আঞ্জাম করে থাকি, সেখানেই যেহেতু ওনারা হস্তক্ষেপ করছেন এবং অপরদিকে উত্তর বাড়িতে রয়েছে শেখ মাহমুদ তৈবুল্লাহ সিদ্দিকীর, যিনি বর্তমানে 1997 সালে এই যে ভক্ত মুরিদানকে উনি দরবার দখলে নিতে গিয়ে এক ভক্তকে পায়ে গুলিবিদ্ধ করার মাধ্যমে তার অঙ্গহানি হয়, পা কেটে ফেলতে হয় এবং সে মুরিদান আরেকজন ভক্ত ইব্রাহিম হোসেন রিপন, তার মাথায় গুলিবিদ্ধ হয়ে কিন্তু প্রাণহানিতে পড়ে। তো সেই অপরাধের দায়ে কিন্তু শেখ মাহমুদ তৈবুল্লাহ সিদ্দিকী উত্তর বাড়িতে বর্তমানে যার ছেলে মেয়েদের অবস্থান রয়েছে, তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে ঠিক, কিন্তু তার যে ছেলে এস এম মাইনুদ্দিন সিদ্দিকী এবং খায়রুন্নূর সিদ্দিকীর নেতৃত্বে তারাও কিন্তু সেদিকে একটা অবস্থান নিয়েছে উত্তর বাড়িতে এবং তাদের অনুসারী অনুগামীদেরকে নিয়ে তারা একটা অবস্থান সেখানে করেছেন, যেখানে হচ্ছে দরবারের যে জায়রিনদের থাকার ঘর, জীব জবেহের স্থান, অর্থাৎ ওরস এন্তেজামের সমস্ত মোকামসমূহ হচ্ছে কিন্তু উত্তর বাড়িতে। সেই উত্তর বাড়ি কিন্তু সম্পূর্ণভাবে দখল রেখেছে তৈবুল্লাহ সিদ্দিকী এবং তার ছেলে মেয়েরা। এদিকে দক্ষিণ বাড়িতে আমরা যারা দরবার পক্ষে কমিটি দরবার চালাই বলে আমরা জানি, সেখানে কিন্তু মেজবাবু এবং মেজবাবুর অধীনে যে সালেগুনি, সালেনুর, বাতিগরের মোশারফ, মালেক মাঝি, রফিকুল ইসলাম বাচ্চু, গোলাম হোসেন, মুক্তিযোদ্ধা মাহবুব, খুরশেদ, ইউসুফ, হ্যাঁ, এদের এই শফিকুল ইসলাম আক্তার, এদের কর্তৃত্বে এবং নিয়ন্ত্রণে এবং তাদের খুশি মোতাবেক তারা ওই দক্ষিণ পাশটাকে তারা নিয়ন্ত্রণে রেখে তাদের মর্জি মোতাবেক আমাদেরকে দরবারের আশিক তালে ভক্ত মুরিদানকে চলতে বাধ্য করছেন। তো যারা দরবারের যারা শিক্ষিত, জ্ঞানী, আকায়তদারি, এলমদার মুরিদান রয়েছেন, ওনারা কিন্তু এইসব থেকে দূরে রয়েছেন। ওনারা দূরে রয়েছেন কেন? ওনারা দরবারে পাকে আসলে পরে বাবাজানের যে আইন, সে আইন মতে পরিচালিত হতে পারছেন না বা পারবেন না। ওরস নিউজগুলো এন্তেজাম সেভাবে হচ্ছে না।
তো আমরা তৈবুল্লাহর যাবজ্জীবন কারাদণ্ড যে দণ্ড হওয়ার দিনের পর থেকে আমরা একটা আশা করেছিলাম যে হয়তো এবার দরবার আইনের বা দরবারের সলিকা মোতাবেক আমরা দরবারে আসা যাওয়া করতে পারবো, রোজ শরীফ এবং নিয়াজাতি ইন্তজাম করতে পারবো। কিন্তু সেখানে সবচেয়ে বড় ধাক্কাটা আমরা খেলাম এই যে দক্ষিণ বাড়িতে মেজবাবু নেতৃত্বাধীন এই যে বাতিগরের মোশাররফ এবং মালেক মাজির নেতৃত্বাধীন এই যে কথিত অবৈধ কমিটি নামধারী ব্যক্তিদের কাছ থেকে ওনারা আমাদেরকে সেখানে দরবারের আইন অনুযায়ী মনোনয়ন পরিষদের সভা করতে ওনারা দিলেন না। পরিশেষে মনোনয়ন পরিষদের বিজ্ঞ সিনিয়র সদস্যদের সহিত আমরা আলাপ আলোচনা করে পরিশেষে সারা বাংলাদেশের যারা মনোনয়ন পরিষদ সদস্যরা জীবিত রয়েছেন তাদেরকে নিয়ে আমরা শহরের এক জায়গায় বৈঠকে মনোনয়ন পরিষদ এবং জমিতুল শাকির মুশাকের বৈঠকে মিলিত হয়েছিলাম এবং মিলিত হয়ে সারা দিনব্যাপী আলাপ আলোচনার প্রেক্ষিতে বেশ কিছু সিদ্ধান্ত আমরা কিন্তু উপনীত হয়েছি এবং সেই সিদ্ধান্তের বিষয়সমূহ আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাবো। তো আজকের লাইভের বিষয় হচ্ছে মূলত আজকে যেই কারণে লাইভে আসা, আজকে পেপারে দৈনিক পূর্বকোণ পত্রিকায় আজকের 10/10/25 তারিখের আজকের বলতে এখন তো 12টা 15 হয়ে গিয়েছে, 10/10/25 তারিখ অর্থাৎ গতকালকের শুক্রবারের দৈনিক পূর্বকোণ পত্রিকায় 7 নম্বর পাতায় বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সেই বিজ্ঞপ্তিটা আপনারা যারা দরবার সংশ্লিষ্ট আছেন আপনারা সবাই সংগ্রহে রাখবেন এবং যাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আছেন যেখানে দৈনিক পূর্বকোণ পত্রিকা পাওয়া যায় না আপনারা অনলাইনে দেখতে পাবেন, অনলাইন থেকে কপি সংগ্রহে রাখবেন। সেখানে কিন্তু আমাদের যে বিষয়টি মনোনয়ন দরবারের মনোনয়ন পরিষদ এবং জমিতুল শাকির মুসাবিয়ার পক্ষে যে অবস্থানটা যে মুরিদানরা আশেক তালেব ভক্ত মুরিদানরা কি চায় এবং সেই লক্ষ্যে আমরা কি মানে কোন প্রক্রিয়ায় আমরা দরবার পরিচালিত হতে চাচ্ছি সেই বিষয়সমূহ সেখানে কিন্তু রয়েছে এবং যারা অবৈধভাবে দরবারকে কুক্ষিগত করতে চায় এবং যারা দীর্ঘদিন যাবৎ যাদের অবৈধ পরিচালনায় থাকতে থাকতে দিনাদের মানে শেকড় গেড়ে গিয়েছে আর কি এবং ওনারা একটা ব্যবসায়িক এই পাক দরবারের যে আমাদের রুহি আধ্যাত্মিক আবাদত এবং আবাদত কেন্দ্রিক যে আমাদের খেদমত আঞ্জাম সেগুলোকে যারা ব্যবসায়িক পুঁজি হিসেবে নিয়েছেন এবং সেখানে গেড়ে বসেছেন, হ্যাঁ, তাদেরকে উচ্ছেদ করে দরবারের আইন অনুযায়ী ফিরাতে আমাদের যে কর্মপরিকল্পনা সেই বিষয়সমূহ কিন্তু আজকের পত্রিকায় দৈনিক পূর্বকোণের পত্রিকায় 10/10/25 তারিখের শুক্রবারের আপনারা দেখতে পাবেন। এখন সবচেয়ে আশঙ্কার বিষয় যেটি দরবারের আশেক তালেব ভক্ত মুরিদানদের পক্ষ থেকে 6 আশ্বিন কিন্তু প্রশাসন সহকারে আমরা পাক দরবারে আস্তানায় পাক দরবারে মুসাবিয়া হাটহাজারী চট্টগ্রামে কিন্তু আমরা উপস্থিত হয়েছিলাম প্রশাসনের সাথে। সেদিন দরবারের 6 আশ্বিনের ওরস শরীফ ছিল। সেই ওরস শরীফের সময় যেহেতু কোনো প্রশাসনিক কোনো অনুমতি ছিল না, 2015 সাল থেকেই কিন্তু এই পাক দরবারে মুসাবিয়ার ওরস শরীফ এবং নিয়াজাতি ইন্তজামের উপর এই দুই পক্ষের উত্তর পাড়ি এবং দক্ষিণ পাড়িতে অবস্থান নেওয়া এই দুই পক্ষের দৃশ্যমান একটা যে বিরোধ বা বিভেদ তারা ফতুহাত নিয়ে সৃষ্টি করেছে সেই বিভেদ বিভ্রান্তিতে পরে কিন্তু দরবারের ওরস নিয়াজগুলো ইন্তজাম হচ্ছিল না। তো আমরা উপস্থিত দক্ষিণ বাড়িতে যারা আছেন এই আমিদুন্নেছা সিদ্দিকা মেজবাবু নেতৃত্বাধীন যে মালেক মাজি এবং বাতিগরের মোশাররফ সহ ওনাদের নেতৃত্বাধীন যেই টিমটি সিন্ডিকেটটি রয়েছে 10-12 জনের আমরা মূলত গিয়েছি। ওনারা যেহেতু ইতিপূর্বে আমরা বিভিন্নভাবে চেষ্টা করে যখন বিফল হলাম যে দরবার আইন অনুযায়ী চলতে সলিকা বাইলস অনুযায়ী চলতে তারা দিবেন না, মনোনয়ন পরিষদের মাধ্যমে দরবার পরিচালিত হতে তারা দিবেন না। আমরা যখন এটা বুঝতে পেরেছি যে আমাদের যে আবাদতের যে প্রতিষ্ঠান এটি সহসা উদ্ধার হবে না তখনই আমরা কিন্তু আইনি প্রক্রিয়ায় নেমে পড়ি এবং তারই কিন্তু ধারাবাহিকতায় আমরা 6 আশ্বিনের ওরস শরীফের দিন পাক দরবারে মুসাবিয়ায় আমরা হাজির হই প্রশাসন সহ এবং সেখানে গিয়ে আমরা যা দেখতে পেয়েছি সেটা অত্যন্ত ভয়াবহ। এই কারণেই বলেছি যে দক্ষিণ বাড়ির কমিটির মাধ্যমে দরবার পরিচালিত হয় বলে যে কথন সারা বাংলাদেশে কিন্তু প্রচার প্রসার রয়েছে। আমরা গিয়ে দেখতে পেয়েছি সেখানে যদিও বলা হয় ইন্তজামিয়া কমিটির সেক্রেটারি হিসেবে গোলাম হোসেন, কিন্তু উনি যে ইন্তজামিয়া কমিটির সেক্রেটারি সেটার কিন্তু কোনো বৈধতা নাই এবং সেটা কিন্তু কোনো রেজুলেশনও নেই।
যে এন্তেজামিয়া কমিটির সেক্রেটারি হিসেবে ছিল রিদওয়ান চৌধুরী, সেই রিদওয়ান চৌধুরী মৃত্যুবরণের পর বৈধ বলি বা অবৈধ যেভাবেই বলি না কেন, কিন্তু কোনো মিটিংয়ের মাধ্যমে গোলাম হোসেনকে যে গোলাম হোসেন সাহেবকে যে সেক্রেটারি করা হয়েছে সেটা রেজলিউশন কিন্তু তারা দেখাতে পারেনি। এবং 12 রবিউল আউয়াল থেকে শুরু করে তার আগে 12 রবিউল আউয়াল 6 আশ্বিন থেকে ধারাবাহিকভাবে কিন্তু রহস্যজনকভাবে গোলাম হোসেন সাহেব কিন্তু দরবারে নাই। প্রচার আছে তিনি অসুস্থ, সেজন্য উনি আসতে পারেন না। তাহলে ওরস এন্তেজাম কমিটির যিনি সেক্রেটারি উনি অ্যাবসেন্ট রয়েছেন। এবং 6 আশ্বিনের যে এত বড় একটা ওরস শরীফ, সেই ওরস শরীফে কিন্তু আমরা যখন কমিটিকে তালাশ করেছি, আমরা সেখানে পেয়েছি এই যে খুরশেদ আলম এবং খুরশেদ আলম, সাইদুর রহমান জীবন সহ আমরা 3 জনকে সেখানে উপস্থিত পেয়েছি কমিটির পক্ষ থেকে। কমিটির কিন্তু অন্য কোনো লোককে আমরা সেদিন পাইনি। এবং প্রশাসনিক অনুমতি না থাকার কারণে প্রশাসনও জিজ্ঞেস করেছে যে যেহেতু আপনাদের দীর্ঘদিন যাবত এখানে ওরস শরীফ এন্তেজামের কোনো অনুমতি প্রশাসনের পক্ষ থেকে নাই, আপনারা এতগুলো লোককে কেন এখানে জমায়েত করেছেন? তো ওনারা বলেছেন যে আমরা কাউকে দাওয়াত করিনি, ওনারা নিজেরাই চলে এসেছেন। কিন্তু সেটা একটি ডাহা মিথ্যে কথা, কারণ সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে খবরাখবর রয়েছে যে ওনারা প্রতারণামূলকভাবে সবাইকে আশ্বস্ত করেছে। প্রশাসনিক যে জটিলতা, প্রশাসনিক যে কারণে অনুমতি না দেওয়া, সেই বিষয়গুলো নিয়ে ওনারা কোনো কাজ না করে, সেই বিষয়গুলোর কোনো উত্তরণ না করে ওনারা কিন্তু সারা বাংলাদেশে সফর করে মুরিদানদেরকে দরবারে আসার জন্য খেদমত আঞ্জাম দিয়ে ওনারা বলেছেন। এবং ওনাদেরকে রাতের অন্ধকারে দক্ষিণ বাড়ির যে পকেট গেট, সেই পকেট গেট দিয়ে কিন্তু ওনাদেরকে ঢুকিয়েছে এবং তারা বিভিন্নভাবে লাঞ্ছিত হয়েছে। সেটি আমাদের আশেক তালে বক্ত মুরিদানেরই দোষ। ওনারা যে তাদের কথায় আশ্বস্ত হয়ে গেলেন এবং এইভাবে লাঞ্ছিত হয়ে দরবারে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। কিন্তু ওনারা গিয়েছেন, ওনারা সামগ্রিক পরিস্থিতি আপনারা জানেন, আপনারা যারা দেখছেন বা আমাকে শুনছেন সেদিনের বিষয়গুলো আপনারা জানেন। তো প্রশাসনের এই যে আপনার টিএনও মহোদয় থেকে শুরু করে এসএলএন মহোদয়, ওসি সাহেব, তহসিল অফিসের প্রতিনিধি, পুরো হাটাজারি উপজেলা প্রশাসনের কিন্তু পুরো টিমেই বিভিন্ন দফে বিভিন্নভাবে কিন্তু সেখানে উপস্থিত হয়ে ওনারা যেটি বলতে চেয়েছেন আমাদের মতো করে যে দরবার কিভাবে কার মাধ্যমে পরিচালিত হবে সেই বিষয়সমূহ আগে আপনারা নিরসন করেন। এবং যেহেতু সেগুলো নিয়ে আদালতে মামলা মোকদ্দমা চলমান আছে বলে আমরা দাবি করছি, সুতরাং সেগুলো নিষ্পত্তি হয়ে আসুক, তারপর আপনারা আপনাদের দরবারি কানুন মোতাবেক জাঁকজমকপূর্ণভাবে আপনারা প্রবেশ করবেন। এতে আমাদের কোনো বাধা বা নেতিবাচক কোনো কিছু থাকবে না। তো ওনারা সেদিন বলেছেন যে ঠিক আছে, যেহেতু মুরিদানরা এসেছে, আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব তাদেরকে মানে বাড়িতে স্ব এলাকায় পাঠিয়ে দেওয়ার জন্য। তো এবং সেই দিনেই কিন্তু আমরা দেখেছি উত্তর বাড়িতে যে তৈবুল্লাহ সিদ্দিকীর যে অবস্থান, তৈবুল্লাহ সিদ্দিকীর ছেলে এবং মেয়ে সহ তাদের যে অনুসারীরা, তারা দক্ষিণ বাড়ির এই যে সালেগনি, মালেক মাঝি, বাতি মুশারফ বং যারা আছে তাদের সাথে মিলামিল হয়ে কিন্তু যৌথভাবে তারা দক্ষিণ বাড়ির পকেট গেট দিয়ে সমস্ত যারা বক্তমরিদান এসেছে তাদেরকে সেদিকে ঢুকিয়ে রফিয়া গেট, প্রধান গেট তালাবদ্ধ রেখে কোনো আলোকসজ্জা বা দরবারি যে নিয়মে ওরস শরীফ এন্তেজাম হয় সেই নিয়মসমূহের কোনো কিছুর তোয়াক্কা না করে, কোনো কিছুর এন্তেজাম না করে ওনারা প্রধান গেট তালাবদ্ধ করে সেখানে যে জবহ করে একদম শুনশান নিরবতার মধ্যেই ওনারা ওরস শরীফ এন্তেজাম ওনারা বিতর্কতভাবে করেছেন। তো এইভাবে তো দরবারি মুসাবিয়ার আইন অনুযায়ী এই ধরনের কোনো ওরস শরীফের বিধান দরবারি মুসাবিয়ার বাইলস আইন কোথাও প্রথাগত কোথাও নেই। এবং আরও আশ্চর্যের বিষয়, আমরা যখন ভিতরে ঢুকে যখন ওরস এন্তেজামের কমিটিকে তলব করেছি প্রশাসন সহ, একজন খুরশেদ আলম, মিস্ত্রিপাড়ার খুরশেদ আলম এবং সাইদুর রহমান জীবন, আরেকজন বাবরি চুলওয়ালা, ওনার নাম যাই হোক, তিনজন লোককে পেয়েছি, অন্য কেউই নাই। অর্থাৎ একটা জিনিস স্পষ্ট, এখানে কমিটি এটা হচ্ছে একটি আইওয়াশ মাত্র, এটি আইওয়াশ কমিটি বলে ওনারা যে বিগত 2015 সাল থেকে 2025 সাল পর্যন্ত যে কথার ফুলঝুরি ছড়িয়েছেন, এটি নামমাত্র একটি ওই আইওয়াশের মতো কাজ ওনারা করেছেন আর কি। যাই হোক, এই বিষয়গুলো যখন আমরা দেখলাম তখন সারা দিন শেষে কিন্তু প্রশাসন একটা মেসেজ দিয়ে দিয়েছেন
যে আপনাদের মনোনয়ন পরিষদ দরবার পরিচালনার যে দায়িত্ব কার্যভার গ্রহণ করার জন্য মাননীয় হাইকোর্ট বিভাগে যে রিট পিটিশন চলমান আছে, এবং ইতিমধ্যেই কিন্তু ওই যে আমাদের গাজীপুরের এক দরবারি ভাই মোহাম্মদ সত্তার মিস্ত্রি, উনি কিন্তু গাজীপুর আদালতেই কিন্তু এই যে অবৈধ কমিটি গঠন বিষয়ে কিন্তু একটি নিষেধাজ্ঞার চিরস্থায়ী নিষেধাজ্ঞার রায় নিয়েছেন 29/8/2013 সালে। এবং সেই রায়ের যে সারমর্ম অনুসারে এই উনারা যারা বর্তমানে যে হামিদুন্নেছা সিদ্দিকী মেজবাবু নেতৃত্বাধীন এই যে এই কালা মুশারফ এবং মালেক মাঝি সহ উনাদের রফিকুল ইসলাম বাচ্চু, গোলাম হোসেন ভাই খুরশেদ, এরা সহ ওনারা যে দীর্ঘদিন যাবৎ দরবারকে কুক্ষিগত রেখে নিজেদের খামখেয়ালি ইচ্ছায় দরবারকে পরিচালিত করে যাচ্ছেন এবং মনোনয়ন পরিষদ সহ বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং কমিটি সমূহকে কাজ করতে দিচ্ছিল না, এবং কমিটিগুলোকেও দরবারের আইন অনুযায়ী গঠন হইতে তারা দিচ্ছিলেন না, এবং তাদের নিজস্ব ব্যক্তিকেই ওনারা সরাসরি হস্তক্ষেপ করে মিটিংয়ের যে নিয়ম নীতি সেগুলো লঙ্ঘন করে, মারাত্মক রকমের লঙ্ঘন করে ওনাদের পছন্দসই ব্যক্তিগুলোকেই কিন্তু ওনারা নিযুক্তি দিয়ে কমিটিগুলো সাজিয়েছেন, এবং যত অন্যায় অপকর্ম আছে সব কিছু কিন্তু ওনাদের মাধ্যমে হয়েছে। এবং সেই অপকর্মেরই ধারাবাহিকতায় কিন্তু এই যে চালিয়ে যাচ্ছিলেন তখন 2008 সালে কিন্তু এক দরবারি সচেতন দরবারি ভাই গাজীপুরের মোহাম্মদ সত্তার মিস্ত্রি ভাই উনি আদালতে মামলা করেন, এবং ওনারা এই যে তাদের অবৈধ যে লালস, যে অর্থলিপ্সা, তারা যেহেতু মরিদানদের লিল্লায়ত এবং ফতুহাতের এই যে আর্থিক খেদমতগুলো বিনা পরিশ্রমে পাচ্ছেন, এবং অবৈধভাবে থাকতে পারলেই তাদের জন্য সেটা সবচেয়ে উত্তম হয়, কারণ অর্থ তছরুপাত লুটপাট সহ ওনারা এমন এক পর্যায়ে দরবারকে নিয়ে গিয়েছেন যেখানে হেদায়তের কার্যক্রম, তবলিগে হেদায়ত থেকে শুরু করে হেদায়তের কার্যক্রম তো দূরে থাক, দিনকে দিন ওনাদের লালস একটা যে সীমারেখাকে লঙ্ঘন করে ছাড়িয়ে গেছে, যার পরিণতি আজকের এই পরিস্থিতি। এবং এই পরিস্থিতির এই অন্যতম একটা অংশ হচ্ছে ওনারা বাবাজান হুজুর আজমের এক পাক কালামকে ওনারা নিজেদের মতো করে ওনারা গড়ে নিয়ে এবং সেটাকে নিজেদের মতো করে গড়ে নিয়ে বাবাজানের পাক কালাম বলে চালিয়ে দিয়ে ওনারা খুব সাংঘাতিক রকমের একটা অন্যায় জিনিস দরবারিদের উপর চাপিয়ে দিয়েছেন, যে দরবারি বায়াত মুরিদ যারা হন ওনাদের যে পেশা আছে সেই পেশার আয়ের মধ্যে হতে 10% আয় দরবারের ফতুহাতে দরবারের পাঠিয়ে দিতে হবে। অর্থাৎ আমি যদি কি কোনো একটা চাকরি করি, আমি 50,000 টাকা বেতনে যদি কোনো চাকরি করি, সেই আমার যে মাসিক যে আমি বেতন পাই সেই বেতনের 10% টাকা নাকি দরবারে বাধ্যতামূলকভাবে পাঠিয়ে দিতে হবে, এটা নাকি বাবাজানের কালাম। এরকম ডাহা এক মিথ্যা কথা ওনারা আবেগপূর্ণ যে ভক্ত মুরিদানদেরকে বিশ্বাস করিয়ে কিন্তু ওনারা 10% একটা বিধান, খামখেয়ালি এবং উদ্দেশ্য প্রণীত বিধান ওনারা তৈরি করে সেটাকে বাধ্যতামূলকভাবে মানতে বাধ্য করে এই আকাইদনামা ছাপিয়েছেন এবং সেটা বাধ্যও করেছেন অনেক ক্ষেত্রে। এবং এখনও আপনারা যারা দরবারে যান আপনারা দেখবেন শাহী কুতুবখানার সামনেই কিন্তু মাহদী আসনের পাশেই কিন্তু 10%-এর আয় নিয়ে কিন্তু বিশাল এক পোস্টার রয়েছে। তো এই 10%-এর আয় এবং যে অবৈধভাবে কমিটি গঠনগুলো আটকানোর জন্য কিন্তু 2008 সালে গাজীপুরের তৃতীয় শ্রেণী সহকারী জজ আদালতে আমাদের দরবারি ভাই মরহুম মোহাম্মদ সত্তার মিস্ত্রি উনি মামলা করেছিলেন, এবং সেই মামলায় যে বর্তমান যে সব যে অপকর্মের মূল হোতা সেই যে মালেক মাঝি, আব্দুল মালেক প্রকাশ মালেক মাঝি, সেই এই মালেক মাঝিও কিন্তু সেই মামলার 3 নম্বর বিবাদী, এবং ওই মামলায় আদেশ হয়েছে যে সেই মামলায় আদেশ হয়েছিল, আমি একটু বলছি, 29/8/2013 সালের যে প্রচারিত রায়, সেই রায় মূলে দরবারি আকায়েদনামা যাহাতে প্রকাশ প্রচার বিক্রয় করিতে না পারে
দরবারে আকায়েতনামা যেটাতে 10% বিক্রয় করিতে না পারে, বাদীপক্ষ তথা পাক দরবারের ভক্তগণের নিকট হইতে তাহাদের আয়ের 10% হারে বিবাদীগণ যাহাতে দরবারের অনুকূলে অর্থ আদায় করিতে না পারে, এবং পাক দরবারের বাইল, বুক ও সলিকা এর নিয়ম বহির্ভূত কোনো কমিটি গঠন ও অন্য কোনো কার্যাদি করিতে না পারে, তৎমর্মে বাদীপক্ষের অনুকূলে এবং বিবাদী পক্ষের প্রতিকূলে চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রি দেওয়া হলো 29/8/2013। তাহলে একটি রায় কিন্তু একটি দেওয়ানি আদালতের একটি রায় আছে এই তথাকথিত অবৈধ ব্যক্তি এবং অবৈধ কমিটির যে একটা প্রতারণাপূর্ণ একটা যে বিধান তারা দরবারের আকাইদনামা, পবিত্র আকাইদনামা, যে বইগুলো এগুলো আশেক তালে বক্তব্য মুরিদানির জন্য পবিত্র এবং এগুলো পরশ পাথর হিসেবে বিবেচিত, সেই বইগুলোতেই কিন্তু ওনারা হাত দিতে, সেই বইগুলোতে বিভিন্ন ধরনের হেরফের করতে কিন্তু ওনাদের বিন্দুমাত্র মনের মধ্যে কিন্তু বিন্দুমাত্র ডর ভয় নাই। ওনারা 10%-এর বিধান ঢুকিয়েছেন এবং সেটাকে চ্যালেঞ্জ করার কারণে এটা আদালত কর্তৃক এই 10%-এর যে বিধিবিধান সেটাকে অবৈধ, বেআইনি হিসেবে ঘোষণা করা হয়েছে, এবং সেই যে 10%-এর বিধিবিধান উল্লেখে যে ছাপানো আকায়েতনামাসমূহ, বয় বিক্রয়, হস্তান্তরগুলো সমূহ প্রচার এগুলো নিষেধ করেছেন, এবং দরবারি সলিকা এবং বাইল পরিপন্থী কোনো কমিটি এবং অবৈধ কোনো কার্যক্রম যাতে তারা করতে না পারে এই লক্ষ্যে কিন্তু চিরস্থায়ী নিষেধাজ্ঞার রায় প্রচারিত আছে। বর্তমান যে জয়েন্ট সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সহ যারা রয়েছেন তাদের বিরুদ্ধেও কিন্তু এই রায়টি বলবৎ এবং বহাল রয়েছে। এটি আমি বললাম এক। দ্বিতীয়ত, এই যে তারা আজকে 6 তো প্রশাসন বলে দিয়ে আসলো যে একটি সিভিল মামলাতে একটি রায় আছে যে এখানে অবৈধ কমিটি গঠন এই বিষয়গুলো আপনারা পরিচালনা এখন করবেন না। সাথে আরেকটি জমিতুল শাকি মুসাবি এবং মনোনয়ন পরিষদের পক্ষে এই যে মোহনা হাইকোর্ট বিভাগের পিটিশন আছে, দরবার মনোনয়ন পরিষদের মাধ্যমে পরিচালিত হবে। এই বিষয়টি নিষ্পত্তি না হওয়ার আগ পর্যন্ত আপনারা কোনো এখানে মুরিদানদেরকে জমায়েত করে আপনারা যেভাবে জাঁকজমকপূর্ণভাবে পৌর শরীফ করেন, সেটি যেহেতু এখন এই যে বিভিন্ন দলাদলিতে আপনারা বিভক্ত হয়ে গিয়েছেন, সুতরাং দরবার কিভাবে কোন প্রতিষ্ঠান বা কোন পরিষদ বা কমিটির মাধ্যমে পরিচালিত হবে সেই সিদ্ধান্ত না আসার আগ মুহূর্ত পর্যন্ত আপনারা এখানে জমায়েত হবেন। আপনারা স্ব এলাকায় নিজ নিজ তরিকার যে আবাদত সমূহ আছে সেগুলো করেন। দরবারের এই বিষয়টি আপনারা দ্রুত আন্তরিকতার সহিত বসে এটা শেষ করেন, শেষ করেই আপনারা দরবারের অনুষ্ঠানাদি আয়োজন করতে পারবেন। তো তার পরবর্তীতে কি দেখা গেল, 6 তো চলে গেল, মুরিদানরা যারা এসেছেন তারা বিভিন্নভাবে লাঞ্ছিত অপদস্থ হয়েছেন, তাদের মাধ্যমে হয়েছেন, ওনারা স্ব এলাকায় চলে গেলেন। এখন সে 6 যে ওনারা কোনো দৃশ্যমান কোনো কমিটি প্রশাসন কিংবা আমাদের কাছে উপস্থাপন করতে পারলেন না, সেটা এন্তেজামিয়া কমিটি বলি। এন্তেজামিয়া কমিটি বললো তো সেখানে 37 জনের কমিটি সদস্য থেকে বিভিন্ন যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, শুধু সেক্রেটারি এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারিও যদি হিসেব করি, একজন সেক্রেটারি, 5 জন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, 5 জন জয়েন্ট সেক্রেটারি, তাহলে হয় কতজন? 11 জন। সেখানে তো সেক্রেটারি মহোদয় নাই, তাহলে বাকি আছে 3 জন, এবং একজনকে নিয়ে আসা হয়েছে এরশাদ তাবলীগ কমিটির পদাধিকারী হিসেবে আমাদের কাছে পরিচয় করে দিয়ে নিয়ে আসা হলো। তাহলে আমরা দেখতে পেলাম সম্পূর্ণ একটা মকারি, একটা তামাশা, একটা দরবার নিয়ে, রুহি আধ্যাত্মিক একটা প্রতিষ্ঠান নিয়ে তারা তামাশা করছে। তারা ভক্ত মুরিদানদেরকে মনে করছে অশিক্ষিত, মূর্খ, আজীবন তাদের কথায় আমাদেরকে তারা পরিচালিত করে যাবে। আমরা তো তাদের কাছে মুরিদ না, আমরা তো শেখ হামিদুন্নেছা সিদ্দিকা মেজবুবুরও মুরিদ না, আমরা সালে গনি বা মালেক মাজি বা এই যে খোরশেদ রফিকুল ইসলাম বাচ্চু, বাতিগরের মুশারফ, আমরা তো তাদেরও মুরিদ না, আমরা তো তাদের তাবেদারি করি না, তাদের মুশাহেদাও করি না। আমরা এখানে মুসাবিয়া বেলায়েত রহস্যের কাছে বায়াত মুরিদ হয়ে বাবাজান যে সিলসিলা, যে পন্থায় আমাদের যে আশেক তালে বক্ত মুরিদানের যে আবাদত বন্দেগি এগুলো পরিচালনা করার, ওরস ইন্তজাম করার, নিয়াজ ইন্তজাম করার, অর্থাৎ খাতেমুল বেলায়েত ওজমাত তরিকামূলক পদ্ধতি আকারে সলিকায় মুসাবিয়া মোতাবেক যা যা বিধিবিধান দিয়েছেন বাবাজান সম্পূর্ণ সব কিছু লিখিত এবং সলিকা এবং বাইলওয়ার মধ্যে সবগুলা কোডিফাইড আকারে দিয়েছেন। সুতরাং এখানে তারা বাবাজানের কালামের কথা বলে বিভিন্ন উদ্দেশ্য প্রণোদিত বিষয় তারা হাসিল করে নেবেন, এই জিনিসটা আর চলতে দেওয়া যায় না। 47 বছর 48 বছর এটা বিশাল একটা সময়, একজন মানুষের আয়ুষ্কালও তো 47-48 বছর আজকাল হয় না। অসংখ্য অগণিত আশেক তালেব বক্ত মুরিদান ভাই
মনের মধ্যে আহাজারি নিয়ে আলমে হায়াতের জিন্দেগি ত্যাগ করেছেন এই বাটপারগুলোর কারণে, এই মোনাফেকগুলোর কারণে, এই মনকেরগুলোর কারণে। তাহলে তাদের যে ইজ্জত, তাদের যে সম্মান, এই সম্মান তারা রাখতে পারেন নাই। এই সম্মান তারা তাদের কাজের মাধ্যমেই সেগুলো খর্ব করেছেন। একটা সব কিছুর একটা সীমারেখা থাকে, সেই সীমারেখা তারা লঙ্ঘন করে গিয়েছেন এবং এখনও তারা মনে করছেন তারা এই পথেই যাবেন এবং এখনও তারা মনে করছেন যে একটা মুরিদানদের জমিতুল শাকে মুসাবিয়ার বিরুদ্ধে পাল্টা কোনো একটা কমিটি দাঁড় করাবেন, পাল্টা কোনো একটা কমিটি দাঁড় করাতে পারলেই তারা মনে হচ্ছে যে তারা সফল হবে। একটা কথা মনে রাখবেন, বাবা জান জাহের বাতেন, ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহির ওয়াল বাতিনু। উনি যেমন জাহেরে ছিলেন তিনি তেমনি বাতিনিতেও সেই তিনিই আছেন। সুতরাং মনের মধ্যে একটু তাকওয়া বা একটু ডর ভয়গুলো আনেন। সে হুয়ার রহমানুর রহিম, সে মালিকের নিকট হাজির হতে হবে। আপনারা তরিকামূলক এই সলিকায় মুসাবিয়া, যে তরিকা রহমানিয়াতুল ভান্ডারিয়া তায়াল্লুকে সিলসিলে আল কাদেরিয়া তরিকা, দরবার কার? এই দরবারে মুসাবিয়া। দরবারে মুসাবিয়া, এই দরবারের নাম দরবারে মুসাবিয়া, যেখানে বলা হচ্ছে মুসা বা মুসাবিয়া আমি নহে। এটা মৌলাই রহমানের মাদ্দায় মাহাদিয়তের নামই হচ্ছে মুসাবিয়া। আপনারা কি নিয়ে খেলছেন, কি নিয়ে তামাশা করছেন, কি নিয়ে মখারি করছেন? আপনারা সলিকা বুঝেন, বাইলও বুঝেন। আমি গুনাহগার, না খানদান বান্দা, আমি বুঝি না। আমি যা বলছি আমি সেখান থেকেই বলছি। আপনারা যে আজ পর্যন্ত 86 পর পর্যন্ত আপনাদের যে অপকর্ম আপনারা করে চলেছেন এই আইনের নাম দিয়ে, মালিকের সাথে বাটপারি মুনাফেকি মনকেরি করে চলেছেন, মনের মধ্যে কি ডর ভয় মোটেও নাই? আপনারা কি পার পাবেন? আপনারা কি বাবা জানের সে বাতেনি আইনে পার পাবেন না জাহের আইনে পার পাবেন? কেন করছেন এসব? আর দ্বিতীয়ত 86 শেষ হওয়ার পরে আমরা মনে করেছিলাম যে আপনারা হয়তো আপনাদের যে অতীত কর্ম সেগুলো তো অনুতপ্ত হবেন বা অনুশোচনাবোধ আপনাদের মধ্যে আসবে এবং তদালোকে হয়তো আপনারা সহ মুরিদা মনোনয়ন পরিষদের এই যে বৈঠকের কথা আমরা বলেছি সেই বৈঠকের ইন্তজামের দিকে যাবেন এবং জমিতুল শাকে মুসাবিয়ার মুরিদানদের একটা সম্মিলন ঘটাই মনোনয়ন পরিষদ সমস্ত মুরিদানদের সম্মুখে দরবারে মিটিংয়ে বসবেন এবং সেখান থেকে বেলায়েতে রহস্যের সভাপতিত্বে ওনারা যেই সিদ্ধান্ত নিয়ে আসবেন সেই সিদ্ধান্তের আলোকে দরবার পরিচালিত হবে। তখন অতীত কী হয়েছিল না হয়েছিল সমস্ত কিছু ওনারাই ভাবতেন, কিন্তু আপনারা তো সেই পথে যান না। আপনারা সেই পথে না গিয়ে আপনারা উল্টো কী করেছেন, বিভিন্ন কলা কৌশল চিন্তা করেছেন। আপনি মেজবু শেখ মুসা হামিদুন্নেসা সিদ্দিকা, আপনি আপনার যে ছেলে সালেগনি, সেই সালেগনি মালেক মাজির নেতৃত্বে এবং বাতিগরের মোশারফ সহ খুরশেদ রফিকুল ইসলাম বাচ্চু এদের নেতৃত্বে নতুন 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 পরিকল্পনা আপনারা তৈরি করছেন জমিতুল শাকে মুসাবিয়াকে ঠেকানোর জন্য, মুরিদানদেরকে পরিচালনায় আসতে না দেওয়ার জন্য সুকৌশলী পন্থায় আপনাদের একান্ত অনুগত দাসদেরকে দিয়ে আপনারা কমিটি করতে চাচ্ছেন, যেটি আপনারা চাইলেও এটা মর্জি মাওলাই হুয়াল করিমের মর্জি মতো সেটা কখনোই এই দরবারে পাকে হবে না। আপনারা চিঠি মারফতে আপনারা সারা বাংলাদেশের বেছে বেছে কিছু কমিটির মানুষকে আপনারা দাওয়াত করছেন। আপনারা ইন্তজামিয়া কমিটি এবং এরশাদুত তাবলীগ কমিটির বিষয়ে আপনারা আলোচনা করবেন। তো ইন্তজামিয়া কমিটি বা এরশাদুত তাবলীগ কমিটি, এই কমিটি যদি কি আমরা গঠনের দিকে ফিরি, এই কমিটিগুলো কিভাবে গঠিত হয়, আমি একটা মিনিট সেই ব্যাপারটা একটুখানি বলি। এই যে দরবারের সর্বোচ্চ পরিষদ হচ্ছে দরবার প্রতিষ্ঠাতার প্রণীত আইন মোতাবেক আদাব সলিকায়ের পরিশিষ্টতে উল্লেখিত মোতাবেক যে এখানে মনোনয়ন পরিষদ আছে 62 জন সদস্যের মাধ্যমে সেই মনোনয়ন পরিষদ। এই মনোনয়ন পরিষদ হচ্ছে দরবারে মুসাবিয়ার সর্বোচ্চ পরিষদ। তাহলে দরবারের গঠনমূলক কাজ থেকে শুরু করে তবলিগে হেদায়েত, বেলায়েতে তাআল্লুক, ইবাদতের কাজে বিধি ব্যবস্থা সম্প্রসারণ এবং সমস্ত ব্যাপারে আলাপ আলোচনায় সিদ্ধান্ত গ্রহণ করবেন মনোনয়ন পরিষদ। এবং সেই মনোনয়ন পরিষদের অধীনেই কিন্তু যে বিভিন্ন কমিটিগুলো সেখান থেকে মুরিদানদের মধ্য থেকে কিন্তু ওই কমিটিগুলো গঠন করা হয়। যেমন ইন্তজামিয়া কমিটির যে বাইল বুক রয়েছে, ইন্তজামিয়া কমিটির বাইল বুক,
এই এন্তেজামিয়া কমিটির বাইল বুকের 16 নম্বর প্যারায় উল্লেখ আছে যে অনুমোদনকারী বা মর্জি মৌলাই মতে অনুমোদনকারী, অর্থাৎ যখন বাবাজান হুজুরে আজম জাহেরা ছিলেন 23/9/78 আগে, অনুমোদনকারী তিনি বা মর্জি মৌলাই মতে পক্ষীয় অনুমোদনকারীরা। তাহলে এই যে মর্জি মৌলাই মতে পক্ষীয় অনুমোদনকারীরা, এই পক্ষীয় অনুমোদনকারীরা কারা? আপনারা যে বিভিন্ন জায়গায় দরবারীদেরকে, শরীয়তপুর থেকে শুরু করে রাজশাহী নাটোর অঞ্চলের দরবারি ভাইদেরকে, যে সহজ সরল ভাইগুলোকে যে আপনাদের মিথ্যা উপস্থাপনের মাধ্যমে তাদের যে দুর্বল, তাদের যে দরবার সংক্রান্তে তাদের যে এশক মহব্বত, সেটাকে পুঁজি করে আপনারা তাদেরকে যে মিসগাইড করছেন, আপনারা যে দরবারে আইন শিখান তাদেরকে, এই আপনারা কোন আইনে চলেন বা আপনারা কতটুকু আইনের মধ্যে আছেন, সেই প্রশ্ন যদি আজকে আপনাদেরকে করা হয়, কোথায় যাবেন আপনারা? এই যে অনুমোদনকারী বা মর্জি মৌলাইর মধ্যে পক্ষীয় অনুমোদনকারীরা, অর্থাৎ এই যে এন্তেজামিয়া কমিটি যেটা গঠিত করবে, এন্তেজামিয়া কমিটির বাইল বুকে এখানে উল্লেখ রয়েছে যে মুরিদানদের বৃহত্তর জমিয়ত, যেটির নাম হচ্ছে জমিয়তুল উশাকে মুসাবিয়া, সেই জমিয়তুল উশাকে মুসাবিয়ার রেকর্ড কি আছে, জাহেরা রেকর্ডের দপ্তর খাতার সমস্ত মুরিদানই হচ্ছে জমিয়তুল উশাকে মুসাবিয়ার সদস্য। সেই জমিয়তুল উশাকে মুসাবিয়ার সাধারণ মুরিদানের মধ্যে থেকে আরেকটু উপযুক্ত, অবাধ্যতায় মোগ্রামি দর্তব্যবিহীন, এশকানা রুহি বেদযুক্ত সকলেই কিন্তু জমিয়তুল উশাকে মুসাবিয়ার বিশিষ্ট মেম্বার। তাহলে জমিয়তুল উশাকে মুসাবিয়ার সব মুরিদানরা হচ্ছে সাধারণ সদস্য। সেখান থেকে এই যে তিনটি গুণ, অবাধ্যতায় মোগ্রামি দর্তব্যবিহীন, দ্বিতীয়ত হচ্ছে এশকানা রুজি, এবং তৃতীয়ত হচ্ছে রুহি বেদযুক্ত, এই 3 গুণ বিশিষ্ট সাধারণ মুরিদানদের মধ্য থেকে এই বিশেষ 3 গুণ বিশিষ্ট মুরিদানরা হচ্ছে জমিয়তুল উশাকে মুসাবিয়ার বিশিষ্ট মেম্বার, সাধারণ মেম্বার এবং বিশিষ্ট মেম্বার। উক্ত জমিয়তের উপর নির্মিত কার্যগুলো এন্তেজামের জন্য যে দুটি কমিটি, এন্তেজামিয়া কমিটি এবং এরশাদুত তাবলীগ কমিটি, এই যে এখানে এরশাদুত তাবলীগ কমিটি, এন্তেজামিয়া কমিটিতে কারা সদস্য হবেন এবং এই সদস্য কারা অনুমোদন করবেন, সদস্যগুলো কিভাবে এখানে বিভিন্ন এই যে এন্তেজামিয়া কমিটি এবং এরশাদুত তাবলীগ কমিটিতে ঢুকবে, সেই বিষয়টি এখানে বলা আছে। এই যে এখানে বলা আছে, জমিয়তুল উশাকে মুসাবিয়ার বিশিষ্ট মেম্বারগণের মধ্যে যাহাদিগকে কার্যে পাওয়া যায় ও আকাঙ্ক্ষিত হৃদয়ে উৎসাহী রূপে দৃষ্ট হয়, উহাদের মধ্য হইতে অনুমোদনকারীর একটি বিষয় আপনারা খেয়াল করবেন এই জায়গাটিতে, অর্থাৎ জমিয়তুল উশাকের মুসাবিয়ার সব মুরিদানরা হচ্ছে সাধারণ মেম্বার। ওই সাধারণ মেম্বারদের মধ্য হতে যারা আরেকটু উন্নতর অবস্থানে আছে তাদেরকে বলা হচ্ছে বিশিষ্ট মেম্বার বা বিশিষ্ট সদস্য। সেই বিশিষ্ট সদস্যদের মধ্য থেকে দরবারি কার্যক্ষেত্রে যাদেরকে পাওয়া যায়, অর্থাৎ যাদেরকে অ্যাভেলেবেল পাওয়া যায় এবং যারা আকাঙ্ক্ষিত হৃদয়ে উৎসাহী রূপে দৃষ্ট হয়, অর্থাৎ দরবারি বিভিন্ন কার্যক্ষেত্রগুলো করতে যারা নিজে উৎসাহী রূপে এগিয়ে আসে, উহাদের মধ্য হইতে, তাদের মধ্য থেকেই অনুমোদনকারীর অনুমোদনকারী বলতে সেটি যখন বাবাজান হুজুরে আজম যখন স্বয়ং আছেন তখন অনুমোদনকারী উনি খোদ। বাবাজান যখন জাহেরা থেকে যখন পর্দা নিলেন তখন এখানে বলা হচ্ছে পক্ষীয় অনুমোদনকারীরা। পক্ষীয় অনুমোদনকারী কারা? পক্ষীয় অনুমোদনকারী যদি বলতে হয় তাহলে মর্জিয়ে মৌলাই মতে, এখানে উল্লেখ আছে মর্জিয়ে মৌলাই মতে পক্ষীয় অনুমোদন কারা হবেন বর্তমান পরিস্থিতিতে, সেটি পাবেন আপনি আদাবে সলিকার 141 পৃষ্ঠায় আপনি পাবেন। মনোনয়ন পরিষদ লিখার পরে মর্জিয়ে মৌলাই হুয়াল করিম মতে নিম্নলিখিত তালেব মুরিদান সমন্বয়ে একটি দরবারি মনোনয়ন পরিষদ সংগঠিত হয়। তাহলে বেলায়েতি রহস্যের সভাপতিত্বে যে 62 জনের মনোনয়ন পরিষদ সদস্য আছেন, হ্যাঁ, ওনারাই হচ্ছে ওই বেলায়েতি রহস্যের পক্ষে পক্ষীয় অনুমোদনকারী। তাহলে আপনাকে যদি কি এন্তেজামিয়া কমিটি গঠন করতে হয় তাহলে আপনাকে মনোনয়ন পরিষদ লাগবে। মনোনয়ন পরিষদ ছাড়া আপনি এন্তেজামিয়া কমিটি কিভাবে গঠন করবেন? আপনি মেজবাবু শেখা মোসাম্মদ হামিদুন্নেছা সিদ্দিকা মেজবাবু এতদিন যা করে এসেছেন অন্যায় করেছেন। আপনি সলিকা পরিপন্থীভাবে, আপনি বাইল পরিপন্থীভাবে, আপনি একান্ত নিজ আধিপত্য এবং নিজ খামখেয়ালিপনায় আপনি সমস্ত বাবাজানের প্রতিষ্ঠাতার আইনকে আপনি ভুলুণ্ঠিত করে আপনি
আপনার মিটিংয়ের যে নিয়ম নীতি, মিটিংয়ে তো আপনার উপস্থিতি হওয়ার কোনো বিষয় নাই, কিন্তু অতীতে আপনারা দেখে থাকবেন, আপনারা যারা দরবারিরা, অভিজ্ঞ দরবারিরা আপনারা ছিলেন, তো এই যে বিগত 5 থেকে 6টি কমিটি যা হয়েছে উনার হস্তক্ষেপে হয়েছে, এবং উনার নির্ধারিত ব্যক্তিগুলোকে কিন্তু বিভিন্ন পদাধিকারিতে উনি বসিয়েছেন। তাহলে এটা কি মর্জিয়ে মৌলা? এটা কি মর্জিয়ে মৌলাই মতে কমিটি কি গঠন হয়েছে? বিগত দিনে আপনার 1997 সালের পর থেকে, যদি কি 94 বা 97 সালের পর থেকে যদি হয়ে আসে, যা কমিটি হয়েছে সে প্রত্যেকটিতেই উনার কি রয়েছে, যে কোনোভাবেই উনার একটি প্রভাব উনি খাটিয়েছেন, এবং উনার মনোনীত, উনার নিযুক্ত ব্যক্তিদেরকেই উনি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদগুলোতে কিন্তু উনি আনিয়েছেন। সেটি প্রতিষ্ঠাতার যে আইন, যে সলিকা, যে বাইলস, সমস্ত কিছুকে কিন্তু এক পাশে রেখে কিন্তু এই কাজগুলো হয়েছে। এটা দীর্ঘদিনের, আজকে দরবারের পরিস্থিতি এটা একদিনের সৃষ্টি নয়, এটি 2015 সালের পর থেকে সৃষ্ট বিষয় নয়। এগুলি ইতিপূর্বে দীর্ঘদিন ধরে সলিকা পরিপন্থীভাবে যেই কার্যক্রমগুলো চলে এসেছে সেটার ধারাবাহিকতায় কিন্তু এই কাজগুলো হয়েছে। আমি এই যে 27 আশ্বিন রবিবার যে ওনারা এন্তেজামিয়া কমিটি, ওনারা বলতে কি গোলাম হোসেনের সিগনেচারে এই যে মিটিং কল করা হয়েছে, বিভিন্ন জায়গায় চিঠি দেওয়া হয়েছে, যেহেতু ওরস শরীফের অনুমতি নাই, আমাদের কাছে এই তথ্যও আছে, ওনারা মিটিংয়ের ইস্যু দিয়ে ওনারা এখানে লোক জমায়েত করে যথারীতি ওনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুরিদানদেরকে যথারীতি 6 আশ্বিনের মতো করেই ওনারা একটা লোক জমায়েত ওনারা করতে চাচ্ছেন। তো এর মধ্যে হয়তো ওনারা চাইবেন যে ওনাদের যে দীর্ঘদিনের যে আধিপত্য সলিকা এবং বাইলয়ের নিয়ম নীতির বাহিরে গিয়ে ওনাদের যে একটি বলয়, একটি সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের মধ্যে মনোনীত ব্যক্তিগুলোদেরকেই কিন্তু ওই কমিটিগুলোতেই অন্তর্ভুক্ত করে ওনাদের যে অবৈধ কার্যক্রম সেটি আরও প্রলম্বিত করবেন। ওনাদের সেই খায়েশ কিন্তু এখনও রয়েছে মনের মধ্যে, ওনারা ওই খায়েশেই কিন্তু এখনো এগিয়ে যাচ্ছেন। ওনাদের কিন্তু এখনো পর্যন্ত তৈবুল্লাহ একজন অন্তরায় ছিল, বাধা ছিল 15 সালের আগ পর্যন্ত। সে 16 শহরে ভূ আস্তানা স্থাপন করে সে তার ইচ্ছা মতো সেখানে বক্তব্য মুরিদ করেছে, তার মতো সে চলেছে। হ্যাঁ, তার মাধ্যমে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আস্তানা পাক দরবারে মুসাবিয়ায় খোদ আস্তানা পাক দরবারে মুসাবিয়ায় অবস্থান করে মুসাবিয়ার যে সলিকা, বাইল, সব কিছুকে পাশ কাটিয়ে যে দীর্ঘদিন একটা যে আধিপত্য তৈরি করেছেন, সেটি আপনি শেখ মুসলিম সিদ্দিকা মেহবুব এবং আপনার যে মনোনীত ব্যক্তি, এই যে বাতিগরের মুশারফ, মালেক মাঝি, রফিকুল ইসলাম বাচ্চু, গোলাম হোসেন, মুক্তিযোদ্ধা মাহবুব, এবং সবচেয়ে একেবারে নিচু পর্যায়ের যে দরবার নিয়ে যে তামাশা করে সে হচ্ছে খোরশেদ আলম, তাদের মধ্যে নেই। এবং এখনও চাচ্ছেন সেভাবেই আপনি চালিয়ে যাবেন দরবারকে। এটি সম্ভব না, এটি আর হবে না। বাবাজানের আশেক তালেব ভক্ত মুরিদান আইনি প্রক্রিয়ায় নেমে পড়েছে, এবং বাবাজানের এই যে দরবার, এই দরবারকে সলিকা এবং বাইলয়ের পথে ওনারা পুনরুদ্ধার করেই বাড়ি ফিরবেন, হয়তো ফিরবেন নয়তো না। এটির কিন্তু একটি সমাধান এবার হবেই হবে। এবং সেই লক্ষ্যে আপনারা যে কাজটি এখন করতে চাচ্ছেন 27 আশ্বিন, আপনারা এই যে এন্তেজামিয়া কমিটি, এরশাদ তাবলীগ কমিটি বিষয়ে আলাপ আলোচনার জন্য লোকজনকে আপনারা জমায়েত করতে চাচ্ছেন, সেই লক্ষ্যে আশেক তালেব ভক্ত মুরিদানদের উদ্দেশ্যে আমি বলবো, আজকের যে দৈনিক পূর্বকোণ পত্রিকায় যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মনোনয়ন পরিষদ এবং জমিদুল শাকে মুসাবিয়ার পক্ষে, সেই অনলাইন কপিও পাবেন এবং সেটার হার্ড কপি পাবেন, আপনারা সংগ্রহে রাখবেন। এবং আরেকটি বিষয় আশেক তালেব ভক্ত মুরিদানের উদ্দেশ্যে জ্ঞাতার্থে আপনাদেরকে জানাচ্ছি, বাবাজান আমাদের প্রতি অশেষ দয়া মেহেরবানি করেছেন, যে মনোনয়ন পরিষদের যে সদস্য, বাবাজানের প্রতিষ্ঠা লগ্নে যে মনোনয়ন পরিষদ সংগঠিত হয়েছিল 1977 সালের, সেখানেরই কিন্তু সিনিয়র মোস্ট কিছু সদস্য আমরা পেয়েছি, এবং একজনকে পেয়েছি, আমি আপনারা পত্রিকায় ওনাদের নাম পাবেন, ওনাদেরকে পেয়েছি। ওনারা সহ পরবর্তীতে যারা মনোনয়ন পরিষদ সদস্য হয়েছেন ওনারা সহ বসে বেশ কিছু দরবারের এই যে অবৈধ ব্যক্তি মহল থেকে দরবারকে উদ্ধার করা,
এবং সলিকা মোতাবেক মনোনয়ন পরিষদের মাধ্যমে দরবার পরিচালিত হওয়া এবং ওরস এন্তেজামের যে মকাম উত্তরবাড়ি সেটাকে পুনরুদ্ধার করা এবং এই যে যেই দুই জিসমানি নসলে আওলাদের কথা, একজন তো জীবিত আছেন শেখ মোসাম্মদ হামিদুল সিদ্দিকী মেজবাবু, এবং বড় বুবুর যে স্বামী শেখ তৈবুল্লাহ সিদ্দিকী, সে তো যাবজ্জীবন কারাদণ্ডে বর্তমানে জেল হাজতে আছে। তার ছেলে মেয়েরা বর্তমানে সেখানে উত্তরবাড়ি পুরোটা দখলে রেখেছেন। তো সেটি কিভাবে পুনরুদ্ধার করে আপনার দরবারের ওরস নিয়াজ যদি ইন্তজাম করতে হয়, দরবারের কার্যক্রম ওরস নিয়াজ ইন্তজামের কার্যক্রম যদি চালু করতে হয়, উত্তরবাড়ির তো অবশ্যই পুনরুদ্ধার করতে হবে, এটির কোনো বিকল্প নাই। এবং দরবারি যে আইন এবং রেকর্ডপত্র সেই অনুযায়ী তাদেরকে তারা যদি কি মনোনয়ন পরিষদের যে সিদ্ধান্তের মধ্যে যদি কি সহমত পোষণ করে, সহযোগিতা করে, তাহলে তাদের জন্য সেটি উত্তম। কিন্তু যদি তা না হয় তাহলে আইনের চূড়ান্ত কঠোর পর্যায়ে যা হওয়ার তাই হবে। তো এখন তারা যেটা দক্ষিণ বাড়িতে বর্তমানে যারা অবস্থান করছেন, তারা যে মিটিং আহ্বান করেছেন, আমরা প্রশাসনের সাথে সেটা আলাপ করেছি, যোগাযোগ করেছি, প্রশাসনকে জানিয়েছি। 86 সময় তারা আইন লঙ্ঘন করে বৃহত্তর লোক জমায়েত করে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার জন্য এবং তাদের যে কুউদ্দেশ্য মুরিদানদের ফতুহাত এবং খেদমত এগুলো আদায় করে নেওয়া, তারা কিন্তু যে কোনো চলে বলে কৌশলে যতটুকু পেরেছে তারা করেছে। কিন্তু আমরা তো তাদের ব্যবসার আমরা পুঁজি হব না। আমরা এখানে দরবারকে আমরা জানি এটি আমাদের রুহের আধ্যাত্মিক প্রতিষ্ঠান হিসেবে, ইবাদতের জায়গা হিসেবে। এখান থেকে এই যে দুষ্ট চক্র যাদের কথা বলেছি এবং যাদের ব্যাপারে প্রশাসনের বিভিন্ন দপ্তরে কিন্তু অভিযোগ দেওয়া আছে, তাদেরকে দরবারের পাক থেকে বিতাড়ন করে শীঘ্রই মনোনয়ন পরিষদের কাছে দরবারের দায়িত্ব কার্যভারের বিষয় বুঝিয়ে দিলে মনোনয়ন পরিষদ জমিতুল শাকিম সাহেবের সমস্ত মুরিদানদেরকে দরবারে আহ্বান করে দরবারের যে উত্তরাত্তর যে সমস্যা সংকট যে বিষয়গুলো আছে সেগুলোর সমাধান করে একটি সিদ্ধান্তের দিকে এবং কার্যক্রমের দিকে যাবে। কিন্তু আশেক তালেবক্ত মুরিদানদের উদ্দেশ্যে আমি পুনরায় ব্যক্ত করছি যে কুচক্রি মহল, এই যে মালেক মাঝি, বাত্তিগড়ের মোশাররফ খোরশেদের নেতৃত্বে, রফিকুল ইসলাম বাচ্চু, তাদের নেতৃত্বে যে অপকৌশল এখনো হয়ে চলেছে এবং আগামী রবিবার ভোর সকাল শাহী সেমার পর তারা যে অবৈধ কমিটি বিষয়ে আলাপ আলোচনা বা কমিটি গঠন বিষয়ে বসতে চাচ্ছে, সে ব্যাপারে আপনাদেরকে একটু আমি বলছি। সেই কমিটির বৈঠক তারা আহ্বান করেছেন, আপনাদের জ্ঞাতার্থে আমি একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি। তারা মিটিং আহ্বান করেছেন, আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করে দেখেছি। প্রশাসন বলেছে এই ধরনের কোনো বিষয়ের অনুমতি এবং লোক সমাগম করার কোনো ধরনের অনুমতি তাদের অনুকূলে নাই এবং এদের এই ধরনের কোনো লোক সমাগম তারা সেখানে করতে পারবেন না। সুতরাং আবারও বলছি, বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যে দরবারি ভাইদেরকে তারা মিটিংয়ে আহ্বান করেছেন, আপনারা তাদের সে অবৈধ ফাঁদে পা দিবেন না, নিজেরা হয়রানি হবেন না এবং সলিকার বিরুদ্ধে, বাওয়াজানের আইনের বিরুদ্ধে আপনারা দাঁড়াবেন না। কারণ যে কমিটি 2008 সালে আমি আপনাদেরকে বলেছি, আব্দুল সত্তার মিস্ত্রি দরবারি ভাই যে নিষেধাজ্ঞা নিয়েছেন, দরবারি সলিকা বাইলয়ের পরিপন্থী কোনো ধরনের অবৈধ কমিটি করা যাবে না। কেন অবৈধ কমিটি এই শব্দটা আমরা বারংবার বলে চলেছি। আপনাদেরকে একটি বিষয় আমি পরে শুনাই, আপনি সেটা মনোযোগ সহকারে শুনবেন। এই বিষয়টি হচ্ছে 6/7/2008 সালের বিষয়। এই যে আমরা কখন থেকে অবৈধ পথ চলাতে আমরা সলিকা বাদ দিয়ে আমরা কখন থেকে যে নিজেদের অজান্তেই যে আমরা সলিকা পরিপন্থীভাবে পথ চলা শুরু করেছি, যার কারণে আমাদের আজকের এই দুর্বিষহ পরিস্থিতি আমরা নিজেদের অজান্তেই ডেকে এনেছি। আমি পরে শোনাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে একটু শুনবেন। এটি হচ্ছে এই এন্তেজামিয়া কমিটি গঠনের একটি কার্যক্রমে কি হয়েছিল এবং আইনটি কিভাবে কোথায় লঙ্ঘন হচ্ছিল আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এটি হচ্ছে পাক দরবারের 6/7/8 সালে পাক দরবারের একটি মিটিংয়ের এজেন্ডার বিষয়টা আমি শোনাচ্ছি।
এটি শোনাতে গেলে, হ্যাঁ, পাক দরবারের বিধান মতে মিটিংয়ের শুরুতে জনাব এম এ গফুর মিলাদ পাঠ এবং মোনাজাত করেন। ইহার পর প্রথা অনুযায়ী অধ্যক্ষের সভা পরিচালনার জন্য এন্তেজামিয়া কমিটির বর্তমান সেক্রেটারি জনাব আখতারুজ্জামান চৌধুরীর নাম প্রস্তাব করেন। অর্থাৎ সেক্রেটারি, তৎকালীন যিনি সেক্রেটারি ছিলেন, ওই সেক্রেটারিকে ওই মিটিং সভা পরিচালনা করার জন্য ওনার নামটা প্রস্তাব করেছিলেন। উপস্থিত মুরিদানদের পক্ষে জনাব মহিউদ্দিন সরওয়ার প্রস্তাব সমর্থন করেন, যেভাবে মিটিংগুলো হয়ে আসে। প্রস্তাব ও সমর্থনে মিটিংয়ের পরিচালক সাব্যস্ত হওয়ার পর জনাব আখতারুজ্জামান চৌধুরী অধ্যক্ষের আলোচ্য পূর্ববর্তী সভার গৃহীত প্রস্তাবসমূহ পড়িয়া শোনান। উপস্থিত দরবারিগণ পূর্ববর্তী সভার প্রস্তাবসমূহ বিনা আপত্তিতে অনুমোদন করেন। মিটিংয়ের একমাত্র আলোচক জনাব আখতারুজ্জামান চৌধুরী বর্তমান এন্তেজামিয়া কমিটির ভুল দোষ ত্রুটি বাবাজান হুজুরে আজমের নিকট ক্ষমা প্রার্থনা করে এন্তেজামিয়া কমিটি বিলুপ্তি ঘোষণা করেন এবং নতুনভাবে কমিটিদ্বয় গঠনকল্পে তিনি উভয় কমিটির বাইল বুক উপস্থিত মুরিদানদেরকে পড়িয়া শোনান। ইহার পর তিনি নতুন এন্তেজামিয়া কমিটির জন্য সেক্রেটারি পদে যোগ্য প্রার্থী নির্বাচনের প্রস্তাব আহ্বান করেন। আমি যদিও মিটিংয়ের রেজুলেশনটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এই যে রেজুলেশন, অর্থাৎ সেক্রেটারি পদে নিযুক্ত করবেন, এখানে তিনি নতুন এন্তেজামিয়া কমিটির জন্য সেক্রেটারি পদে যোগ্য প্রার্থী নির্বাচনের প্রস্তাব করেন। জনাব বাবুল ইসলাম নতুন কমিটির সেক্রেটারি পদে জনাব আখতারুজ্জামান চৌধুরীর নাম প্রস্তাব করেন। উক্ত প্রস্তাব মুকুল, নুরুল আমিন, নূর মোহাম্মদ সহ উপস্থিত দরবারিগণ একসাথে সমর্থন করেন। জনাব আখতারুজ্জামান চৌধুরী ব্যক্তিগত কারণে অপারগতা প্রকাশ করেন। অর্থাৎ মিটিংয়ের মধ্যে উপস্থিত মুরিদানেরা একযোগে সমর্থন করেন আখতারুজ্জামান চৌধুরীকে পুনরায় সেক্রেটারি, উনি এক টার্ম তো ছিলেন, এবং পুনরায় ওনাকে সেক্রেটারি হওয়ার যেহেতু মিটিং থেকে প্রস্তাব উঠেছে, এটি সবাই সমর্থনও করেছে, কিন্তু উনি কিছু ব্যক্তিগত কারণে সেক্রেটারির পদ লেহনে উনি ব্যক্তিগত কারণ দেখিয়ে অপারগতা প্রকাশ করেন। এরপরেই হচ্ছে চুম্বক অংশটা। এই যে কিভাবে আমরা সলিকা পরিপন্থী পন্থায় আমরা চলে এসেছি সেটি বোঝার জন্য এরপরের চুম্বক অংশটা আমি পরে শোনাচ্ছি। মেজবাবুর প্রস্তাব মতে জনাব রিদওয়ান চৌধুরী এন্তেজামিয়া কমিটির সেক্রেটারি নিযুক্ত হন। তাহলে এখানে মেজবাবু কোত্থেকে আসলো? মিটিং ঘরের মধ্যে মেজবাবু কেন আসবেন? বাবাজান আমাদেরকে যেভাবে পূর্ববর্তী মুরিদানদেরকে যেভাবে দেখিয়েছেন, মেজবাবু বলি, বড়বাবু বলি, এবং আমাদের শ্রদ্ধেয়া রুহি মাতাজান উম্মেহাতুল মুসাব্বি, ওনারা পর্দার মধ্যেই ছিলেন এবং কঠোর পর্দা বাবাজান হুজুরে আজমও কিন্তু মেনটেন করতেন। ওনাদের আন্দরবাড়িতে ওনারা থাকতেন এবং ওনাদের যে পর্দা, সেই পর্দা কঠোরভাবে মেনে চলতেন। তো এখন বিষয়টি হলো, মেজবাবু কেন মিটিং ঘরে বা যেভাবেই হোক না কেন মিটিংয়ে উনার তো অবস্থান থাকার কথা, দরবারে আইনেও না, দরবারের প্রথাতেও না, কিন্তু মেজবাবু এখানে আসলেন এবং মেজবাবুর প্রস্তাব মতে জনাব রিদওয়ান চৌধুরী এন্তেজামিয়া কমিটির সেক্রেটারি নিযুক্ত হন। তাহলে রিদওয়ান চৌধুরীর যে দীর্ঘদিন ওনার আমৃত্য যে সেক্রেটারি পদে উনি দায়িত্বে ছিলেন, উনি কার নিযুক্তীয় সেক্রেটারি? উনি মেজবাবুর নিযুক্তীয় সেক্রেটারি, এবং জয়েন্ট সেক্রেটারি ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিগণও একই পন্থায় নিযুক্ত হন। তাহলে সেক্রেটারি যে পন্থায় নিযুক্ত হয়েছেন মেজবাবুর নির্দেশনায় প্রস্তাব মতে এবং এভাবেই নিযুক্ত করেছেন। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারিগুলো একইভাবে নিযুক্ত করেছেন। তাহলে আপাতত আর কোনো আলোচ্য সূচি না থাকায় পরিচালক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করায় সবার কার্য সকলকে সমাপ্ত ঘোষণা করেন এবং সকলকে ধন্যবাদ জানিয়ে উনি সভা শেষ করেন। তাহলে যে মিটিং, এই যে এন্তেজামিয়া কমিটি গঠন হলো, সেই এন্তেজামিয়া কমিটির গঠন প্রক্রিয়ার শুরু থেকে এটা বিগিনিংটাই হচ্ছে আপনার সলিকা পরিপন্থী, বাইল পরিপন্থীভাবে হয়েছে, এবং সলিকা বাইল পরিপন্থীভাবে এইভাবে এন্তেজামিয়া কমিটি বলি, এরশাদ তাবলীগ কমিটি বলি, এগুলো যখন গঠন হয় তখন আলটিমেটলি যেটা হয়েছে, বাবু যেভাবে যখন যেটা নির্দেশ দিয়েছেন ওনারা সেভাবেই চলেছেন। এই যে দরবারের যে সলিকা, দরবারের যে বাইলস,
এগুলোর কোনো তোয়াক্কা তারা করেননি। এবং এই প্রক্রিয়াতেই কিন্তু এই ধারাবাহিকতায় অনেক বিষয় আছে, এগুলো অনেক লম্বা বিষয়, আপনারা সব কিছুই ওয়াকিবহাল আছেন। এখন মূলত আজকে লাইভের আসার বিষয়টি হচ্ছে এই যে সেক্রেটারি রিদওয়ান চৌধুরীর নেতৃত্বাধীন যে এন্তেজামিয়া কমিটি, রিদওয়ান চৌধুরী মারা গেলেন 2022 কি 23 সালে মারা গেলেন। এরপরে এরপরে তো আর কমিটির নবায়নের বিষয় তাদের অবৈধ পন্থায়, আমরা তো সলিকা মোতাবেক বলতে পারবো না, সলিকা মোতাবেক হলে তো কোনো কমিটিগুলোই বৈধ কমিটিটা, সব কিছু হচ্ছে ব্যক্তি কর্তৃত্বে নিযুক্তীয় কমিটি। তাহলে এখন পরবর্তীতে গোলাম হোসেন সাহেব বিভিন্ন সময় বলেছেন কি উনি সেক্রেটারি না, ওনাকে জোর করে ওনারা সেক্রেটারি পদে ওনার নামটি ব্যবহার করছেন। এবং ওনাকে কিন্তু গত 12 রবিউল আউয়াল থেকে 6 আশ্বিন থেকে কিন্তু অদ্যাবধি ওনাকে কিন্তু দৃশ্যমান দরবারে পাওয়া যাচ্ছে না। এবং প্রচার আছে উনি অসুস্থ হিসেবে বাসায় বিশ্রামরত আছেন। কিন্তু ইনারা যারা এই যে খোরশেদ মালেক মাদি ওনারা যারা আছেন, ওনার সিগনেচারকে আমি যতটুকু দেখতে পাচ্ছি, হ্যাঁ, এটি প্রটেস্ট বা ডিফেন্ড করতে পারবেন উনি ভালো পারবেন। গোলাম হোসেন সাহেবের এই যে কম্পিউটার জেনারেটেড একটা সিগনেচার ব্যবহার করছে, কোনো সিল নাই, এখানে কোনো দরবারের কোনো সিল নাই। ওনারা চিঠি ইস্যু করে বলেছে যে এন্তেজামিয়া কমিটির সাথে তাবলীগ কমিটির বিষয়ে পুনরায় আলাপ আলোচনা করবেন। তো এখন আমাদের কথাটা হলো, আমাদের যে বক্তব্যটা আশেক তালেব বক্ত মুরিদানের যে বক্তব্য এবং ওনাদের উদ্দেশ্যে আজকে যেটি আমি বলতে চাচ্ছি, আপনারা এই অবৈধ ফাঁদে আপনারা পা দিবেন না। প্রশাসনের নিষেধাজ্ঞা আছে সেখানে লোক জমায়েত করার সুস্পষ্ট নিষেধাজ্ঞা আছে। আপনারা এই ধরনের কোনো ফাঁদে পা দিয়ে আপনারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে জমায়েত হবেন না। এবং যেই সত্তার মিস্ত্রি ভাইয়ের যে দেওয়ানি আদালতে যে অবৈধ কমিটি গঠন বিষয়ে যে নিষেধাজ্ঞা ছিল, সেই নিষেধাজ্ঞা আছে এবং সেটিরও লঙ্ঘন করবেন না। আপনারা যারা এই চক্রান্ত কূটকৌশল করছেন, আপনাদের বিরুদ্ধে কিন্তু প্রশাসনিক বিভিন্ন দপ্তরে কিন্তু আমাদের অভিযোগ দায়ের করা আছে এবং তাদের সাথে কোনো ধরনের লেনদেন বা অবৈধ কমিটি গঠন প্রক্রিয়ায় আপনারা আশেক তালেব বক্ত মুরিদানের মধ্যে আপনারা যারা সচেতন, আপনারা কোনোভাবেই সেগুলোতে সংযুক্ত হবেন না। কিন্তু মনোনয়ন পরিষদের 3/10/2025 তারিখে যে সভার সিদ্ধান্ত মোতাবেক সকল অবৈধ কমিটিগুলো বাতিল এবং নতুন করে পুনরায় মনোনয়ন পরিষদ দায়িত্ব কার্যভার গ্রহণ করে পরিষদের সদস্য নেওয়া থেকে শুরু করে এন্তেজামিয়া কমিটির সাথে তাবলীগ কমিটি সহ সকল কমিটিগুলো দরবারি যে সলিকা এবং বাইল মোতাবেক পুনর্গঠন হয়ে দরবারি কার্যক্রম স্বাভাবিক না হওয়া পর্যন্ত আশেক তালেব বক্ত মুরিদানদের উদ্দেশ্যে বিশেষভাবে অনুরোধ করে আপনাদেরকে বলছি, আপনারা নতুন করে কোনো ধরনের প্রশাসনিক এবং আইনি জটিলতা আপনারা তৈরি করবেন না এবং নিজেরাও দেশের বিভিন্ন অঞ্চল থেকে জড়ো হয়ে হয়রানির মুখে পড়বেন না। আপনারা স্ব এলাকা ভিত্তিক যে দায়রা শরীফ সমূহ আছে, আপনারা সেই দায়রা শরীফ সমূহের তাআল্লুকে আপনাদের ইবাদত বন্দেগী আপনারা করে যান এবং অতি শীঘ্রই যাতে এই আস্তানে পাক দরবারে মুসাবিয়ার যে ওরস শরীফ এন্তেজামের যে মকাম উত্তরবাড়ি পুরোটাই হচ্ছে ওরস শরীফ এন্তেজামের মকাম, এটি পুনরুদ্ধার হওয়ার ব্যতীত দরবারের যে কার্যক্রম স্বাভাবিক হওয়া এটা কোনোভাবেই সম্ভব না। সুতরাং আমরা সেই প্রক্রিয়ার মধ্যে যাচ্ছি এবং এই প্রক্রিয়ায় আইনি এবং প্রশাসনিক সমস্ত সহযোগিতা মর্জিয়ে মৌলা আমাদের পক্ষে থাকবে এবং সেই অনুযায়ী আপনারাও সংযুক্ত থাকবেন। 27 আশ্বিন এই দরবারে পাকে যে অবৈধ কমিটি গঠন বা আলোচনার যে বিষয়টি এসেছে, সেটি সম্পূর্ণ একটি নতুন করে আইনের একটি নগ্ন একটি হস্তক্ষেপ এবং লঙ্ঘন এবং এই ফাঁদে পা দিয়ে আপনারা অতীত সময়ের দায়গুলো নিজের কাঁধে উঠিয়ে নেবেন না। ওনারা যে দীর্ঘদিন যাবৎ সলিকা পরিপন্থীভাবে চলেছেন এবং সেই যে আর্থিক এই ফতুহাতের যে ওনারা তসরুপাত করেছেন, ওনারা যে অপচয় করেছেন, লুট করেছেন, সেই দায় কোনোভাবে নিজেদের কাঁধের উপর নেবেন না। আপনারা যদি এই অবৈধ কমিটির সহিত তাদের যে কূটকৌশল, সেই কূটকৌশলে যদি আপনারা সংযুক্ত হন, আপনারা অতীত যেই অপকর্ম, দুর্নীতি,
অর্থ লুটপাট থেকে, ফতুহাতে তসরুফাত থেকে শুরু করে যা অপকর্ম হয়েছে এই মালেক মাঝি নেতৃত্বে এই যে এই টিমের মাধ্যমে যা হয়েছে, সেগুলোতে আপনারা নিজেদেরকে কোনোভাবে সংযুক্ত করবেন না এবং তাদের দায়গুলো আপনারা নতুনভাবে আপনাদের কাঁধে নেবেন না। সলিকা মোতাবেক এবং বাইলা মোতাবেক মনোনয়ন পরিষদ যেহেতু বসেছে, সিদ্ধান্ত নিয়েছে এবং সেই আলোকে সামনের দিনের কার্যক্রমগুলো পরিচালিত হবে, আপনারা সকলে জমিয়তবদ্ধ থাকবেন। সেখান থেকে উপযুক্তদেরকে নিয়ে যেভাবে মর্জি মৌলাই মতে যেভাবে হওয়ার সেভাবে আমাদের ভবিষ্যৎ কার্যক্রমগুলো আমরা পরিচালনা করব এবং সেটা মনোনয়ন পরিষদের মাধ্যমেই করব। এবং মনোনয়ন পরিষদ ইতিমধ্যে বৈঠকে মিলিত হয়ে বেশ কিছু সিদ্ধান্ত দরবারের জন্য ওনারা গ্রহণ করেছেন, সেগুলো চিরেই আপনারা জানতে পারবেন। তার পূর্বে আপনারা আস্তানে পাক দরবারে মুশাবিয়ায় এই মালেক মাঝি গং এবং বাট্টিগড়ের মোশাররফ খুরশেদ এই যে গোলাম হোসেনের আহ্বানে কোনো ধরনের মিটিং সবাই মিলিত হয়ে কোনো অবৈধ কমিটি গঠন কিংবা তাদের যে সলিকা পরিপন্থী পথে নিজেদের ক্ষমতাকে ধরে রাখার যে অপচেষ্টা, সেটাতে যুক্ত হয়ে কোনোভাবে নিজেদের উপর তাদের অপকর্মের দায়গুলো নেবেন না। তারা কিন্তু খুব কৌশলী এবং খুব সহজেই কিন্তু দায়গুলো কমিটির উপর দিয়ে তারা কিন্তু ছিটকে পড়বে, এটি নিশ্চিত। তো সেজন্য বলছি, অনেক কথাই বলেছি আরও, এবং বিষয়টা প্রশাসনের সাথে 87 আসনের ব্যাপারে প্রশাসনের কাছেও কিন্তু আমাদের অভিযোগ দেওয়া আছে। তারা যদি সেখানে এই ধরনের, যেখানে মনোনয়ন পরিষদ দরবারে পাকে বৈঠক করতে চেয়ে তাদের এই অসহযোগিতার কারণে বৈঠক করতে পারেনি, সেখানে তারা অবৈধ কমিটি গঠন বিষয়ে সেখানে আলাপ আলোচনা করবেন, হ্যাঁ, এবং সেখানে কমিটি গঠন করবেন যার সাথে সলিকায়ে মুসাবিয়ার কোনো বিন্দুমাত্র কোনো ধরনের সম্পর্ক সংযুক্ততা নাই, তাহলে এই বিষয়টি আপনারা সচেতন মহল, আপনারা আজকের যে 10-10-25 তারিখে শুক্রবারের যে পত্রিকা, দৈনিক পূর্বকরণ পত্রিকা, এটি মনোযোগ সহকারে পড়বেন। সেখানে বিস্তারিত সমস্ত বিষয় উল্লেখ আছে এবং ভবিষ্যৎ যে কার্যধারা কিভাবে দরবারের পরিচালনায় সলিকা মোতাবেক দরবার পরিচালিত হতে হবে, সেই নিমিত্তে আপনারা সংযুক্ত থাকবেন বাবা জানের যে প্রণীত সলিকা এবং সেই সলিকায় উল্লেখিত মনোনয়ন পরিষদের মাধ্যমে, কোনো ব্যক্তি বা বিশেষ ব্যক্তি মহলের নেতৃত্বে নয়। আরেকটি বিষয় যেটি সবচেয়ে আশঙ্কার, আপনারা দেখে থাকবেন মালেক মাঝির একটি ভিডিও, কিন্তু মালেক মাঝি এবং তার মামার একটি ভিডিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছি। তারা যে কিভাবে দরবারকে যে কুক্ষিগত করে রেখে তাদের নিজ খামখেয়ালিপনায় তারা যে চালিত করছে, আপনারা অবাক হবেন। এই যে তৈবুল্লাহ সিদ্দিকী তো দাবি করেছে যে সে মুনতাজেম, সাজ্জাদা নসীন, সে পীর সাহেব, এই সেই সব কিছু বলেই সে এককভাবে দরবার পরিচালনার, সে জেল হাজতে ঢুকার আগ মুহূর্ত পর্যন্ত সে চেয়েছে। সে হয়তো জেল হাজত থেকে কখনো বের হলো, কিন্তু সে একই জায়গাতেই থাকবে। তো দেখেন, একজন তৈবুল্লাহ জেল হাজতে থাকলেও পরে তার জায়গায় কিন্তু ঠিক এই শূন্যস্থান কিন্তু পূরণ হয়ে গিয়েছে। কিভাবে হয়েছে? আমাদের যে মালেক মাঝির যে মামা আছে, এই সালে গনি সাহেব, গোলাম হোসেন সহ তারা সারা বাংলাদেশে সফর করেছে তৈবুল্লাহর কারাদণ্ড হওয়ার পর, এবং শরীয়তপুরের যে কোনো একটি জায়গায় একটি মিটিং করার সময় মালেক মাঝি কিন্তু আপনার ভিডিওতে শুনে থাকবেন, সেখানে বলেছে কি যে দায়রা শরীফে আপনারা মেহমানদারি করবেন, আমার মামা বলে এটা করা ভালো, মেহমানদারি করা ভালো, সেটা তার মামা বলে। এই যে আমরা আইসি, আমাদেরকে মেহমানদারি করেন নাই, আরও লোকজন আসলে তাদেরকেও মেহমানদারি করবেন না? করবেন। মেহমানদারির জন্য কোনো নিষেধ নাই, দায়রা শরীফে তাদেরকে মেহমানদারি করার জন্য কোনো ধরনের নিষেধ নাই, কিন্তু আনুষ্ঠানিক কইরা এই যে টেবিলে নিয়াজ দিবেন, এটা কিন্তু দরবারে কোনো আইনে লয়ে নাই। এগুলো মালেক মাঝি বলছেন মিটিংয়ে। তাইলে টেবিলে নেয়াজ দেওয়া বা এগুলোর নাই, মেহমানদারির বিধান তার মামাই বলছে এটা করা যাবে। তারপরে কি বলা হচ্ছে, নাই যেটা সেটা আপনারা কইরেন না, মনে থাকবো তো কথাটা, যেটা আইনে নাই সেটা কইরেন না। দরবারীদেরকে
বা ভক্ত মুরিদানদেরকে তারা সবক দিয়ে আসছে, যেটা আইনে নাই সেটা আপনারা কইরেন না, যেটা আইনে আছে তার মধ্যে থাকে। তাহলে স্পষ্টত তো মানে তার কথাতেই তো এই বিষয়টা চলে আসে। কোনো আইনি এই বিষয় বোঝার জন্য কোনো আইনি বা বিশাল বড় কোনো জজ ব্যারিস্টার হওয়ার আপনার প্রয়োজন নাই। আইনে যেটা নাই সেটা কইরেন না। তাহলে দায়রা শরীফে যদি কি ওরস নিয়াজ করা যদি কে আইনে না থাকার কারণে সেটা সলিকা পরিপন্থী হয় তাদের কথা মতোই, তাহলে তারা যে এই যে দিনে দুপুরে আজকে বিগত আপনি 94 সালের পর থেকে বললে 94 থেকে 6 5 31-32টা বছর তারা এই আইন কোথায় পাইল? তারা যে পন্থায় তারা চলে আসছে বা চালিয়ে যেতে চাচ্ছে এই আইনটা কোথায় আছে? এবং সে তো সেখানে তাদের কাছে সবগও নিচ্ছে, মনে থাকবো তো কথাটা। আমরা কিন্তু বহুদিন ধরি দায়রা শরীফ করা বা নতুন করি দলিল করা কোনো অনুমতি দিতেছি না, অর্থাৎ মালেক মাজিরা কোনো নতুন করে দায়রা শরীফ করার কোনো অনুমতি বহুদিন যাবৎ তারা দিতেছে না। কারণ কেন দিতেছি না? দায়রা শরীফ বিভিন্নভাবে বিভিন্ন মতামত বিভিন্নভাবে অন্যায়ভাবে চলিতেছে। ওই নিয়াজ দেওয়া দরবারকে তারা রুদ্ধ করে রাখছে একদিকে, দরবারে রফিয়া গেট তালা মেরে রাখছে, তালা মেরে পকেট গেট দিয়ে লোক ঢুকাইয়া তারা সেখানে তালাবদ্ধ করে ওরস উদযাপন করছে। আবার এইদিকে অর্থাৎ সাধারণ মুরিদানের জন্য দরবারও উন্মুক্ত করলেন না, আবার সাধারণ মুরিদানরা নিজেদেরকে জমিয়তবদ্ধ রাখার জন্য দায়রা শরীফে যে একতাবদ্ধ হচ্ছে সেখানে নিয়াজ দেওয়াটা বেআইনি। এটা আইন বা বেআইনি আমি বলছি না, তাদের কথাটা বলছি, সেটা বেআইনি। যেটা আইনে নাই সেটা মুরিদানকে না করার জন্য তারা জোর সবক দিয়ে আসছে। তাহলে এখন দায়রা শরীফের যে অনুমতির ব্যাপারে আলাপ করতে গিয়ে এখন মানে দায়রা শরীফগুলো তো চলছে বিভিন্নভাবে বিভিন্ন মতামতে চলছে, তাদের মতো করে চলছে না। এখন আরেকটা দিলে তো সেটাও তো ওইটার দেখা দেখি তো ওই ধরনেরই চলবে। এই জন্য মানে আমরা অনুমতি দিতেছি না, অর্থাৎ কারা মালিক মাদিরা। তাহলে সেখানে কোনো মনোনয়ন পরিষদের অস্তিত্ব নাই, সেক্ষেত্রে অন্য কোনো কমিটির মতামতেরও কোনো অস্তিত্ব নাই। যা দিচ্ছে না সেটা মালিক মাজি, সেটা তার মামা বর্তমানে দিতেছে না। আচ্ছা, তবে এইখানে অর্থাৎ যেখানে মিটিং হচ্ছিল সেখানে, তবে এইখানে মামা অনুমতি দিছে আপনাদের প্রেম ভালোবাসা দেখা। তাহলে অনুমতিটা দিচ্ছে কে? দায়রা শরীফের জায়গা আপনি মনোনয়ন পরিষদ আদব লিখা থেকে শুরু করে সব জায়গায় পাবেন বেলায়েতি রহস্য বা মর্জি মোল্লাই মতে। তাহলে এখানে তো তার মামাকে তো যে বেলায়েতি রহস্য এবং মর্জি মোল্লার জায়গায় সে বসাই দিল, তার মামারে বসাই দিল, এবং ওদিকে কমিটি গঠনের সময় বসাই দিল মেজবাবু হামদিনা সিদ্দিকাকে বসিয়ে দিল। তাহলে এগুলো হচ্ছে আইন, অর্থাৎ যেটা আইনে নাই সেটা কইরেন না, আর তারা যা করে যায় এগুলো সব আইন। তাহলে আমাদেরকে নতুন সলিকায় বায়াত গ্রহণ করতে হবে। আমাদের এখন যদি কি ইমান রাখতে হয় তাদের কথা মতে, তাহলে বাবাজানের প্রদত্ত আদবে সলিকা বাইলস আমাদের ওজিফা কালাম সব কিছু সারেন্ডার করে এখন আমাদেরকে নতুন করে মালেক মাজি এবং সালেগনির প্রদত্ত সলিকাতে এবং মেজবুবুর প্রদত্ত নির্দেশনাকে আইন মান্য করে আমাদেরকে চলাটাই হবে এখন কি সুপথ পাওয়া, নাইলে পথভ্রষ্টতার দিকে যাওয়া। এইখানে মামা অনুমতি দিছে আপনাদের প্রেম ভালোবাসা দেখা, বাবাদানের প্রতি মহব্বত দেখা উনি বুঝতে পারছে যে আপনাদের ভিতর ওই জিনিসটা নাই, অর্থাৎ তাদের মামাই বুঝতে পারছে তাদের ভিতরে আমাদের মতো ভাইরাসের জিনিসটা নাই, তাদের ভিতরে যেটা আছে সেটা মামার অনুগত, মালিক মাজির অনুগত, এবং সেই অনুযায়ী চলবে। তাহলে এবং তারা যেই 27 আশ্বিন যেই ইন্তেজামিয়া কমিটির নাম দিয়ে এবং এরশাদ তবলিগ কমিটির নাম দিয়ে যেই আলাপ আলোচনা শাহী শ্যামার পরবর্তী থেকে তারা শুরু করতে চাচ্ছে, সেটাও হচ্ছে এই ওখানে মনোনয়ন পরিষদ নাই। মনোনয়ন পরিষদ করতে তারা বৈঠক করতে দিবে না। মনোনয়ন পরিষদ বাবাজানের মর্জি মৌলাই মতো মনোনয়ন পরিষদ বৈঠকও হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে, সেই অনুযায়ী সামনের কার্যধারাও হবে। এবং যারা অবৈধ পন্থায় দীর্ঘ 47 বছর যাবৎ যারা দরবারের ফতুহাত তসরুবত করেছেন, নষ্ট করেছেন, আত্মসাৎ করেছেন, লুটপাট করেছেন, সমস্ত কিছুর দায় তারা যারা বর্তমান আছে তাদেরকে একক এবং যৌথভাবে দিতে হবে। এটি দেশের প্রচলিত আইন এবং দরবারি আইন।
উভয় আইনে। ওনাদেরকে যেই সুযোগটা দরবারিরা দিতে চাচ্ছিল, ওনারা সেটি না নিয়ে একের পর এক ওনারা সলিকা লঙ্ঘন করে যাচ্ছেন। সুতরাং তাদেরকে সমস্ত দায় তাদেরকে নিতে হবে, নতুবা তাদের এখনও সুযোগ সিদ্ধান্ত হয়ে গেছে, সিদ্ধান্ত এখন একে একে বাস্তবায়নের দিকে যাবে। এখন তারা কি করবেন সেটা তাদের বিষয়। আশেক তালে ভক্ত মুরিদানদেরকে আমি পুনরায় অনুরোধ করছি, আপনারা সলিকা পড়ুন, সলিকা বুঝুন। সলিকাতে যে মনোনয়ন পরিষদের যে বিধিবিধানের বিষয় উল্লেখ রয়েছে সেগুলো এলমদার, আকায়েদদারি, উন্নত দরবারি, রুজি মুরিদানদের নিকট সাথে বসে আপনারা জানুন, এবং বাইলসে কি আছে, কমিটি গঠন কে করবে, কিভাবে করবে, হ্যাঁ, সেই বিষয়গুলো জানুন। আপনারা এগুলো সম্পর্কে জেনে আপনারা নিজেদেরকে উপযুক্ত যোগ্য হিসেবে নিজেদেরকে গড়ে তুলুন। অচিরেই যাতে মনোনয়ন পরিষদ দরবারে সবাই মিলিত হওয়ার পর যখন জমিতুল শাকে মুসাবিয়া যখন মিটিংয়ের আহ্বান হবে, সেখানে যাতে আপনাদেরকে উপযুক্ততার যোগ্য এবং উপযুক্ত হিসেবে যাতে আপনাদেরকে পাওয়া যায়, এবং সেই আলোকেই যাতে দরবার পরিচালনার যে বাবাজানের প্রদত্ত বিধিবিধান মোতাবেক দরবার পরিচালনা সুষ্ঠু শান্তিপূর্ণভাবে সলিকা মোতাবেক হয়, সেই প্রচেষ্টায় আপনারা নিজেদেরকে উপযুক্ত যোগ্য হিসেবে গড়ে তুলুন। অবৈধভাবে যারা চলছে এবং অবৈধভাবে যারা দরবারকে কুক্ষিগত করে রাখছে, প্রত্যেককেই তাদের কর্ম সহ সবকিছুর জন্য তাদেরকে হিসাব এবং জবাবদিহিতার আওতায় আনা হবে, এবং সেটাতে আপনারা ধৈর্য সবরের সহিত বাবাজান হুয়ার রহমানুর রহিমের নিকট আপনারা ইলতিজা ফরিয়াদমন্দ থাকুন, এবং আপনারা সারা বাংলাদেশে জমিবদ্ধ হন। এই দুষ্ট চক্রের সাথে আপনারা কোনো ধরনের দরবারি বিষয়, লেনদেন, ফতুহাত এবং তাদের প্রতারণাপূর্ণ যে দাওয়াত এবং ওরস শরীফ উদযাপনের জন্য খেদমত সহ উপস্থিত হওয়ার যে আহ্বান যদি করেও থাকে, আপনারা তাদের থেকে দূরে থাকুন, বিরত থাকুন, নতুবা আপনার জিম্মাদারি আপনার হাতে। এটার জন্য বেলায়েতি রহস্য বা কোনোভাবেই দরবার পক্ষকে আপনার অভিযুক্ত করা যাবে না, মনোনয়ন পরিষদকে অভিযুক্ত করা যাবে না। মনোনয়ন পরিষদ এবং জমিতুল শাকে মুসাবিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে এই বার্তা দেওয়া হলো। পুনরায় আমি বলছি, 10/10/25 তারিখের দৈনিক পূর্বকোণ পত্রিকায় 7 নম্বর পৃষ্ঠায় আস্তানা পাক দরবার মুসাবিয়ার পরিচালনা সংক্রান্ত এবং অবৈধ কমিটি গঠনের বিষয়ে যে সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেটা আপনারা অনলাইন মাধ্যমে বা হার্ড কপি আপনারা সংগ্রহে করুন, সেটি পরে দেখুন, এবং সেখানে নির্দেশনাসমূহ রয়েছে, এবং আপনারা সকলেই একে অপরের সহিত যোগাযোগ সংঘবদ্ধ হয়ে আপনার দরবারে কানুন বাইলস সমূহ বুঝে পড়ে এবং অপরকে পড়িয়ে শুনিয়ে আপনারা সেগুলো আমল করে আপনারা নিজেদেরকে উপযুক্ত হিসেবে, যোগ্য হিসেবে আপনারা প্রস্তুত করুন। অচিরেই যাতে দরবার উন্মুক্ত হওয়ার সাথে সাথে যাতে সকল কমিটি এবং পরিষদ সদস্য সহ সবকিছু যাতে দ্রুততর সময়ের মধ্যে সবকিছু গঠন মর্জি মৌলাই মোতাবেক গঠন করা যায়, এই বার্তা আপনাদের সকলের কাছে থাকলো। এবং আগামী 27 আজকে তারা তো যারা দরবারে যে মালেক মাদি সহ যারা রয়েছেন, তারা তো মানে পরিস্থিতি অনুধাবন করতে পারে, প্রশাসনের কোনো বাধা বিপত্তিতে লোকজন তারা ঢুকতে পারবে না, এই আশঙ্কায় কিন্তু বিভিন্ন লোককে কিন্তু তারা আজকে রাত থেকেই তারা দরবারে চলে আসার আহ্বান করছে। কিন্তু একটা কথা স্পষ্টত আপনাদেরকে জানিয়ে রাখছি, সেটার জন্য পরবর্তীতে আপনারা মনোনয়ন পরিষদ বা জমিতুল শাকে মুসাবিকে আপনারা দায়ী করতে পারবেন না। কি কারণে বলছি, সেখানে লোক জমায়েতের ব্যাপারে সুস্পষ্টভাবে নিষেধাজ্ঞা রয়েছে, এবং অবৈধ কমিটি গঠন বিষয়ে কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে। আপনারা সেটি লঙ্ঘন করে যদি কি সেখানে উপস্থিত হন এবং তৎকারণে যদি কি প্রশাসনিক কোনো জটিলতা এবং ঝামেলায় যদি পড়তে হয়, সেটা আপনারা নিজ দায়িত্বে নিজের কাঁধের উপর নিতে হবে। আপনারা সহযোগিতা করুন। আমরা চাচ্ছি দরবার কিভাবে দ্রুততর বাবাদানের প্রদত্ত আইন এবং সলিকা মোতাবেক চলবে, কোনো মামা খালা বা ওই বাগিনার কথাই দরবারিরা আর চলবে না এবং চলতে দেওয়া হবেও না। সুতরাং আপনারা দরবারে আইন আপনাদের সহযোগিতায় দ্রুততর সময়ে দরবার বাবাদানের আইনে আমরা ফিরিয়ে আনতে চাই, এবং আপনারা যদি সেটা না করে যদি কি অবৈধ ব্যক্তি এবং ব্যক্তি মহলের ছোঁয়ায় গিয়ে যদি বিরুদ্ধ কোনো কিছু করেন, হয়তো সেটাতে আমাদের বাবাদানের পক্ষে এবং সলিকা প্রতিষ্ঠা বাইল সহ সলিকা মুসাবিয়া মোতাবেক প্রতিষ্ঠার পথে যারা আমরা খেদমত আনতে আছে, হয়তো আমাদের কষ্টটা সাময়িক বাড়বে।
কষ্টটা হয়তো দীর্ঘায়িত হবে, কিন্তু দিন শেষে কিন্তু বাবাজানের আইনেই এখানে প্রতিষ্ঠিত হবে, এটি নিশ্চিত থাকুন। সুতরাং আপনারা যারা অবৈধ এই এই যে মহল, যে স্বার্থান্ধ মহল রয়েছে, তাদের সংস্রব থেকে নিজেদেরকে বাঁচিয়ে রেখে বাবাজানের কাছে ক্ষমা প্রার্থী হন এবং এলতেজা মন্দ থাকুন, ফরিদ মন্দ থাকুন। সকলের জন্য দোয়া আজিজি এলতেজা করুন, বাবাজান যাতে অতি শীঘ্রই সলিকা মোতাবেক দরবার পরিচালনার কাজে মনোনয়ন পরিষদকে যাতে পুনর্গঠন সহ সমস্ত কমিটি পুনর্গঠন করে, যাতে অচিরেই আমরা ওরস নিয়াজ সহ সমস্ত আমাদের বেলায়েতি আলোকীয় যে কার্যাদি আছে, দিবসগুলো আছে, এগুলো জাঁকজমকের সহিত যাতে আমরা করতে পারি। আপনারা সবাই এলতেজা ফরিয়াদ মতো থাকুন এবং মর্জিয়ে মৌলাইয়ের হুয়াল করিমের মর্জির বিরুদ্ধ, সলিকার বিরুদ্ধ কোনো ধরনের পদক্ষেপ, কার্য, খেদমতে আপনারা জড়িত হবেন না। তাদের অবৈধ সেই ব্যক্তি এবং দায়ী দোষী ব্যক্তিদের দায় কোনোভাবে নিজের কাঁধের উপর নেবেন না। ধন্যবাদ সকলকে, সকলকে বুঝদান করুন। আসসালামু আলাইকুম।